আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর পর্ব 9 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে এই ভেক্টর পর্ব 9 এ আমরা কি পড়ব সেটা একটু জেনে নেই, আর আমরা ইতিমধ্যে কোন টপিকগুলো পড়েছি ওইটাও জেনে নেওয়া যাক। তার আগে আমি একটু টিচিং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেলি। আমরা আজকে যে টিচিং ব্যাকগ্রাউন্ডে পড়াবো সেটা হচ্ছে আমাদের সেই চিরচেনা ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা খেয়াল করো, আমরা ভেক্টর পর্ব 8 পর্যন্ত এখন 8 পর্যন্ত যে মেইন বিষয়গুলো পড়েছি, মানে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে লব্ধি। সো আমরা লব্ধি ভালো মতো পড়েছি। তারপরে আমরা শিখেছি লম্ব উপাংশ, লম্ব উপাংশ। লম্ব উপাংশর পর আমরা পড়েছি নদী নৌকা, নদী নৌকা। এরপর আমরা লাস্ট যেই টপিকটা পড়লাম এই টপিকটার নাম হচ্ছে আমার বেগ তোমার বেগ, আমার আবেগ তোমার আবেগ, আপেক্ষিক বেগ। সো আমাদের ভেক্টর অধ্যায়ে মেইন বা প্রধান টপিক যেগুলোকে বলা হয় এগুলো হচ্ছে মোটামুটি সেই প্রধান টপিকগুলো। আর এই প্রধান টপিকগুলো বিগত 8টা ক্লাসে আমরা পড়েছি, তাই না? সো আজকের ক্লাসটা তাহলে কি? আজকের ক্লাস থেকে সবচেয়ে সহজ টপিক শুরু হচ্ছে। সেই সহজ টপিক হচ্ছে ভেক্টর বীজগণিত। তো আজকে যে পর্ব 9 পড়বো, এই পর্ব 9টা হচ্ছে ভেক্টর বীজগণিত। তুমি যদি জাস্ট সিম্পল যোগ বিয়োগ এগুলো পারো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পারো তো নাকি? জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই তুমি আজকের ক্লাসটা থেকে বাকি সবগুলো ক্লাস বুঝতে পারবা। তো ভেক্টর বীজগণিত শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভেক্টর বীজগণিতে প্রথমে আমরা যেটা পড়বো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। ওকে, সো এটা বোঝার জন্য আমরা প্রথমত একটা ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষ নিলাম। তো তোমাকে বললাম যে এখানে যে কোনো একটা র্যান্ডম বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে দুইটা মাত্রা আছে। তো ধরে নাও এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,5। এটা হচ্ছে ম্যাথের মাধ্যমে প্রকাশ করা, মানে অঙ্কে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক দ্বারা ওই বিন্দুতে যেতে পারি, তাই না? 4,5 দ্বারা বোঝায় এক্স অক্ষে 4 একক আর ওয়াই অক্ষে 5 একক গেলে আমি বিন্দুটাকে খুঁজে পাবো। এখন যদি বলে এই ভেক্টরের মাধ্যমে, একটা ভেক্টরের মাধ্যমে বিন্দুকে প্রকাশ করে, তাহলে কিভাবে প্রকাশ করতে হয়? ভাই আমরা সেটা সেই প্রথম ক্লাসে পড়েছিলাম। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান আমি যেই ভেক্টরটার মাধ্যমে, এই যে রেড কালার একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি, এই ভেক্টরটাকে বলবো আমরা এই বিন্দুটার অবস্থান ভেক্টর। আর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমি যদি বলি এই পয়েন্টটার ভেক্টর রূপ কেমন, এটা তো পয়েন্ট রূপ, স্থানাঙ্ক, দ্বিমাত্রিক স্থানাঙ্ক। সো এইটাকে যদি আমি বলি ভেক্টর রূপ কেমন, তাহলে খেয়াল করো ভেক্টর রূপ কেমন। ভাইয়া এই পয়েন্টে যেতে হলে তোমার এক্স অক্ষে যেতে হবে 4 একক আর ওয়াই অক্ষে যেতে হবে 5 একক, তাই না? সো এবার খেয়াল করে দেখো তো, এই যে 4 একক 5 একক এটাকে একটা ত্রিভুজ গঠন করলো না? 4 একক 5 একক। সো আমি যদি বলি যে এটা মনে করো একটা ভেক্টর এক্স ভেক্টর আর এটা মনে করো ওয়াই ভেক্টর, তো তোমরা ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ বিধি জানো। ত্রিভুজ বিধিটা ছিল যদি একটি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি মানে 3 নং বাহুটা হবে বিপরীত ক্রমে তাদের লব্ধি। তাহলে দেখো এক্স এবং ওয়াই একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করছে, তাহলে তৃতীয় বাহু আর বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি সমান সমান এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর লিখতেই পারি। এবার বলো এক্স অক্ষে এই জিনিসটাকে পেতে হলে কয় একক যেতে হবে? 4 একক। আর ওয়াই অক্ষে যেতে হবে 5 একক। তো এক্স অক্ষে 4 একক যেতে হবে, এই 4টা কি মান। আর এক্স অক্ষে যাওয়া মানে কোন ক্যাপ? আমরা এটাও জেনেছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষকে আই ক্যাপ দ্বারা সূচিত করা হয়, ওয়াই অক্ষকে জে ক্যাপ দ্বারা সূচিত করা হয় এবং জেড অক্ষকে কে ক্যাপ দ্বারা সূচিত করা হয়। এগুলোকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। তো বলো এই যে 4 একক তুমি কোন অক্ষে গেল? এক্স অক্ষে। তো আমি তো আর লিখবো না এক্স অক্ষে 4 একক গিয়েছি, আমি এটাকে সহজ করার জন্য লিখবো এক্স অক্ষ মানে কি আই ক্যাপ। তাহলে এটা কি আমরা জাস্ট যদি এটাকে ভেক্টর আকারে লিখতে চাই, আমরা লিখতে চাই 4i ক্যাপ। 4i ক্যাপ দ্বারা বুঝাবে
4 ঘর কোন অক্ষে? এক্স অক্ষের পজিটিভ দিকে। একইভাবে এই 5টাকে আমরা যদি 5j ক্যাপ লিখি তাহলে আরো সহজ হইল না, যে জে ক্যাপ দ্বারা বোঝায় ওয়াই অক্ষের পজিটিভ দিকে কত ঘর? 5 ঘর। তাহলে আলটিমেটলি আমরা এক্স ভেক্টরে যাই লিখতে পারি 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ, ওয়াই ভেক্টরে যাই লিখতে পারবো 5j ক্যাপ। তাহলে এটাই হচ্ছে একটা বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, একটা বিন্দুর অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। ভাই একদমই সহজ, একদমই সোজা। যখন 4,5 বলতেছে তাহলে এক্স অক্ষে 4, ওয়াই অক্ষে 5, আর এক্স অক্ষে একক ভেক্টর বা এক্স অক্ষ এই দিকটা প্রকাশ করা হয় আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষ এই দিকটা প্রকাশ করা হয় জে ক্যাপ দিয়ে, আর জেড অক্ষ এই দিকটা প্রকাশ করা হয় কে ক্যাপ দিয়ে। এই আই জে কে এদেরকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। সেই প্রথম ক্লাসে পড়াইছি, মনে করায় দিলাম। তাহলে ভাই একটা বিন্দুর স্থানাঙ্ক 4,5 মানে এটার ভেক্টর রূপ হচ্ছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। ওকে, এটার ভেক্টর রূপ এরকম। আমি যদি বলি একটা বিন্দুর স্থানাঙ্ক 2, 3, 5 তাহলে কি বলবা? তাহলে এটার ভেক্টর রূপ কেমন হবে? তাহলে এটার ভেক্টর রূপ বা অবস্থান ভেক্টরটা হবে 2 কোন অক্ষে? এক্স অক্ষে i ক্যাপ প্লাস 3 কি? j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। ওকে, এইটা দ্বারা বোঝায় তুমি এক্স অক্ষের পজিটিভ দিকে 2 ঘর যাও, এরপরে ওয়াই অক্ষের পজিটিভ দিকে 3 ঘর যাও, এরপর জেড অক্ষের পজিটিভ দিকে 5 ঘর যাও, তাহলেই তুমি বিন্দুটাকে খুঁজে পাবা। একইভাবে কোন একটা বিন্দু যদি এরকম হয় 2, -3 তাহলে কি লিখবো ভাইয়া? আর ভেক্টর সমান হবে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এটা দ্বারা বোঝাচ্ছে তুমি এক্স অক্ষে 2 ঘর যাও আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর গেলেই তুমি বিন্দুটাকে খুঁজে পাবা। তো এটাই হচ্ছে তার ভেক্টর রূপ। সো এই যে দ্বিমাত্রিক অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা যদি একটা ভেক্টর রূপে প্রকাশ করি, এটাকেই বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার নিয়ম। এবার এখানে আরো একটা জিনিস আমরা পড়বো, খেয়াল করো। এই হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তো আমি বললাম, মনে করো আমি বললাম একজন লোক এই দিকে যাচ্ছে 3 মিটার, এরপর এদিকে যাচ্ছে 4 মিটার। তাহলে লোকটা সরণ কত বলতো? সরণ ভেক্টর কত? লোকটা সরণ ভেক্টর হচ্ছে এই যে এটা, তাই না? এই ভেক্টরটার মান কত বলতো? এই ভেক্টরটা কত বলো? এই ভেক্টরটা কত? এই যে সরণ ভেক্টরটা কত বলতো? সরণ ভেক্টর হচ্ছে এক্স অক্ষে 3, ওয়াই অক্ষে 4। তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা তো গেল ভেক্টর প্রকাশ। আমরা এই যে ভেক্টরটার মাধ্যমে লোকটার সরণ ভেক্টরটা জানতে পারলাম। এইবার আমাকে যদি বলে লোকটার সরণ কত, তুমি বলো তো সরণ কেমনে বের করতাম? ভাইয়া এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুটা কত? 3, এই বাহুটা 4, তাহলে অতিভুজ কত হবে? তাহলে এই যে অতিভুজ মানে সরণের মান কত হবে? এটা তো গেল ভেক্টর রূপ, এটা কিন্তু মান না, এটা কিন্তু ভেক্টর রূপ গেল, এটা তার ভেক্টর ফরম্যাট। যদি বলে এই সরণের মান কত, খুবই সহজে বোঝা যাচ্ছে এটার মান হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ তুলনা করে আমরা বলতে পারি কোন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ হবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ, এবং এর মান হবে, মান মানে কোনো ভেক্টর সাইন দিব না, মান হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার। মনে যেন থাকে, হ্যাঁ, মান হবে i ক্যাপের সহগের স্কয়ার প্লাস j ক্যাপের সহগের স্কয়ার। দ্যাটস ইট। ওকে, তো একটা ভেক্টর, এই যে হচ্ছে একটা ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ভেক্টর এবং ভেক্টরের মান, ভেক্টর ও ভেক্টরের মান। তো ভেক্টর ও ভেক্টরের মান যদি আমরা বুঝতে পারি, তাইলে এবার এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে জেনে নেই। চলো আমি আবারও আঁকি ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তো আমি একটা ভেক্টর মনে করো প্রকাশ করলাম এইটা। তো ভাইয়া এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটার নাম আমি দিলাম এ ভেক্টর। এটার মান, এই ভেক্টরটা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো এটার মান যদি বের করতে চাও, এটার মান তুমি কেমনে বের করবা? যে এই মনে করো ওয়াই অক্ষ, এটা তো ওয়াই আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। তাহলে এক্স এবং ওয়াই দিয়ে তুমি এই বাহুটার মান কেমনে বের করবা? এটার মান হলো এটার মান হলো a সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে জাস্ট মান, এটা হচ্ছে জাস্ট মান, এটার মান। আর এটা হচ্ছে মান ও দিক দুইটাই নির্দেশ করো, অর্থাৎ ভেক্টর। এটা দ্বারা বোঝায় ভেক্টর। এটা কি বোঝায়? ভেক্টর ফরম্যাট, ভেক্টর ফরম্যাট, ভেক্টর ফরম্যাট। এটা একটু লিখে নিব, ভেক্টর ফরম্যাট। আর এটা হচ্ছে মান।
আর মনে রাখতে হবে একক ভেক্টরের একটা সংজ্ঞা আমরা সেই প্রথম ক্লাসে পড়েছিলাম। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টরকে জাস্ট তার মান দ্বারা ভাগ করলেই আমরা একক ভেক্টর পাবো। তাহলে এইখানে এই যে এ ভেক্টরের একক ভেক্টরটা কি হবে সবাই লিখি, একক ভেক্টর। এটা পরীক্ষায় আসবে। একক ভেক্টরটা কি হবে? একক ভেক্টরকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব, উপরে একটা ক্যাপ দিব, এ ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টরগুলোকে নরমালি স্মল লেটার দ্বারাই প্রকাশ করা হয়। তো উপরে একটা ক্যাপ দিয়ে বোঝানো হয় একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে এ ভেক্টর, এই যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরটা কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই তার মান কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হলো এ এর সমান্তরাল একক ভেক্টর। সবাই লিখো, এটাই কি ভাই? এটাকেই বলা হয় এ ভেক্টর। এই যে এই এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। পরীক্ষায় আসবে এটা, সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর তাহলে কেমনে বের করে? তোমাকে একটা ভেক্টর বলে দিল, বললো এর সমান্তরাল একক ভেক্টর কোনটি। তুমি সিম্পলি সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা। মান মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এবার আমরা যদি এখানে একটা অঙ্ক দিই তোমাদের, তাহলে ফার্স্ট অফ অল এটা তো বুঝছি, আমরা ভেক্টর নির্ণয় শিখেছি, ভেক্টরের মান কেমনে বের করে সেটাও জানলাম। এবার একক ভেক্টর কেমনে বের করে। সো এই একক ভেক্টরের সিগনিফিক্যান্টটা কি এটা একটু বুঝাই নেই। আমরা বলেছিলাম একক ভেক্টরের কাজ হলো জাস্ট দিক দেখানো, সেই প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে এই যে একক ভেক্টরটা পাইবা, এই একক ভেক্টরটা অ্যাকচুয়ালি এটার দিক মিন করে, মানে এটা কোন দিকে? এই দিকে না, এটা দিক মিন করে। এই একক ভেক্টরটা জাস্ট এই যে সবুজ লাইনটা আছে না, এই সবুজ লাইনের কি মিন করে? দিক মিন করে, দিক প্রকাশ করে, আর কিছুই না। এবার তোমাকে বলবে এই ভেক্টরটি অক্ষের সাথে কত কোণে আছে? থিটা। সাপোজ এই অক্ষের সাথে কত কোণে আছে? থিটা। তাহলে এটা কেমনে বের করব? এখানে বের করতে হবে টেন থিটা। টেন থিটা, দেখো এটা একটা লম্ব, এটা একটা ভূমি। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। সো এখান থেকে কিন্তু আমরা একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করছে সেটা বের করে ফেলতে পারি। টেন থিটা, থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? টেন থিটা সমান লম্ব বাই ভূমি করে এই থিটার মানটা বের করে ফেলছি। সো ভাইয়া আমার তিনটা জিনিস জানতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর কেমনে প্রকাশ করে, তার মান কত, এই মান দিয়ে আমরা একক ভেক্টর বের করলাম। ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর, এটা হলো সমান্তরাল একক ভেক্টর। এবং আমাদের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটাও আমরা জানতে পারলাম। এবার এটা দিয়ে সিম্পল কয়েকটা ম্যাথ দিব। তার আগে বলো এই সূত্রগুলো তোমাদের মাথায় ঢুকছে কিনা। একদমই সহজ। দ্বিমাত্রিক ব্যবস্থায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটার মান কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। তারপরে দিক কেমনে বের করে? থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। সো আমরা কি এইটুকু পারবো কিনা, এটুকু বুঝছি কিনা জানাতে পারো আমাকে। তো তোমরা জানাতে জানাতে আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি। দেয়া আছে একটা ভেক্টর পি সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। প্রশ্ন হচ্ছে এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, এটার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এবং ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ওকে, সো এই দুইটা কোয়েশ্চেনে আমরা উত্তর দিই। চলো, একদম পানির মতো সহজ। কিছুদিন পর মনে হবে ভাই এগুলা কেন পড়ছি, এগুলো তো এমনিই পারতাম। তো এই যে ভেক্টরটা, এটা সমান্তরাল একক ভেক্টর। সো ভেক্টরটা কি? পি না? তা একক ভেক্টর হচ্ছে, প্রথম প্রশ্ন, একক ভেক্টর হচ্ছে স্মল লেটার ক্যাপ দিব, পি ক্যাপ। পি ক্যাপ মানে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ভেক্টর কত? 2i মাইনাস 3j। তাহলে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। অনেকের প্রশ্ন থাকে ভাইয়া এই ক্যাপ না দিলে কি কেটে দিবে? কেটে দেয় না, বাট দেওয়া ভালো।
ক্যাপটা অবশ্যই দিবা। প্রশ্ন ক্যাপ দিতে আর বেশি সময় লাগে না, তো ক্যাপ দ্বারা বোঝায় একক ভেক্টর। সো কোনো স্যার নাম্বার কমও দিতে পারে, এই কারণে ক্যাপটা দিবা। এগুলো পি ভেক্টর, আর পি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। মান কত? রুট ওভার অফ, মান মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো মান মানে রুট ওভার অফ, এটার আই ক্যাপের সহগ কত ভাইয়া? 2, জে ক্যাপের সহগ কত? -3। তাহলে মান মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2i ক্যাপ -3 জে ক্যাপ। এবার রুট ওভার অফ 2 স্কোয়ার মানে কত? 4 প্লাস 9 মানে রুট ওভার অফ 13। তাহলে অ্যান্সার হচ্ছে রুট ওভার অফ 13। এবার খেয়াল করো, এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে একক ভেক্টরটা, এই একক ভেক্টরটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো পি ভেক্টর, এই যে পি ভেক্টর মনে করো এইটা। তাহলে একক ভেক্টর অ্যাকচুয়ালি কি মিন করে? একক ভেক্টর পি ভেক্টরের দিক নির্দেশ করে, এই পি ভেক্টরটার দিক নির্দেশ করে। তো এই পি ভেক্টরটার দিক কোন দিকে? এই দিকে, তাই না? তাহলে আমাদের একক ভেক্টর পি ভেক্টরটার কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে। কি নির্দেশ করবে? দিক। তো এই কারণে এই যে পি ভেক্টরটা অ্যাকচুয়ালি একক ভেক্টর এই দিকটাও নির্দেশ করতে পারে, এই দিকটাও নির্দেশ করতে পারে। তোমরা জানো এক্স অক্ষে একক ভেক্টর এদিকে কি প্লাস আই ক্যাপ, এদিকে কি ভাইয়া মাইনাস আই ক্যাপ, দুইটাই তো এক্স অক্ষ মিন করে। একইভাবে এই পি ভেক্টরের দিকটা এদিকেও হইতে পারে, মানে পি ভেক্টরের একক ভেক্টরটা এই অক্ষের উপর ওই দিকেও হইতে পারে, এদিকেও সম্ভব। তার মানে আমরা যখন সমান্তরাল একক ভেক্টর বের করব, সামনে প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস দিব, তার মানে এটা প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, কারণ একক ভেক্টরটা উভয় সাইড মিন করে, তাই না? আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে প্লাসের এক্স অক্ষ, মাইনাস আই ক্যাপ মানে মাইনাসের এক্স অক্ষ, তো দুইটাই তো আই ক্যাপ। তো একক আই এক্স অক্ষের একক ভেক্টরই আই ক্যাপ, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এরকম যে কোনো ভেক্টরের একক ভেক্টর প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই কারণে প্লাস মাইনাস দেওয়াটা ভালো। না দিলেও সমস্যা নাই, না দিলে অনেক ক্ষেত্রে নাম্বার নাও দিতে পারে, এই কারণে প্লাস মাইনাস দিবা, এটা বেশি সলিড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 13। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক দেখি, অনেকে উত্তর দিয়ে দিছো যে এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে। তাহলে থিটা সমান tan ইনভার্স y বাই এক্স। y কত? y মানে j ক্যাপের সহগ মানে -3, j ক্যাপের সহগ -3 ডিভাইডেড বাই 2, tan ইনভার্স -3/2, tan ইনভার্স -3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি -56.3 ডিগ্রি বা 180, এটা হয় হচ্ছে বা এটাকে বলা যায় 123.69 ডিগ্রি। যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে, কোনো সমস্যা নাই। -56.3 ডিগ্রি যেই কথা, 180 থেকে 180-র সাথে এটা যোগ করলে এটা আসে 123.69, একই কথা। ওকে, সো তুমি যেটা দাও সেটাই সলিড, নো প্রবলেম। সেই প্রশ্নের উত্তরটা আশা করি সবাই পারবো। এইবার আমরা যাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর প্রকাশ। তো ভাইয়া এবার আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ করতে হবে, এই কারণে আমরা একটা চিত্র এঁকে নিই। ফার্স্ট অফ অল এইভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করো, এইভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করো, করলাম। এরপর এই বাহু 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 জোড়া লাগিয়ে দিলাম, একটা ঘন হয়ে গেল। হ্যাঁ, এই ঘনের এই যে অক্ষটা, এই অক্ষটা মনে করো এক্স অক্ষ, এই অক্ষটা মনে করো তোমরা ওয়াই অক্ষ, আর এই যে বাহিরের দিকে এই অক্ষটা মনে করো জেড অক্ষ। তো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো মূল বিন্দুর সাপেক্ষে সাপোজ এই বিন্দুতে তুমি যদি যেতে চাও, এর যে স্থানাঙ্ক হবে, এই স্থানাঙ্ক এখন কয় মাত্রিক অবস্থায় আছে? ত্রিমাত্রিক অবস্থানে। দেখো এই বিন্দুতে যাওয়ার জন্য তোমার ফার্স্ট অফ অল এইখান থেকে এখানে আসতে হবে এক্স, তারপর এখান থেকে এখানে যেতে হবে ওয়াই, এখান থেকে এখানে আসতে হবে জেড। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই নির্ণয়ের জন্য 3টা অক্ষ প্রয়োজন, এ কারণে এটার নাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো ভাইয়া এই পয়েন্টটা ধরে নাও এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড না ধরে আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ এক্স এ ওয়াই এ জেড। তাহলে তোমরা বলো তো এই পয়েন্টের যে ভেক্টরটা, এই ভেক্টরটার নাম আমি দিলাম পি ভেক্টর, এটা কেমন হবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটা দ্বারা কি বোঝাচ্ছে? যে তুমি এক্স অক্ষে এ এক্স পরিমাণ যাও, ওয়াই অক্ষে এ ওয়াই পরিমাণ যাও এবং জেড অক্ষে এ জেড পরিমাণ যাও, তাহলেই তুমি বিন্দুটাকে খুঁজে পাবা, তাই না? তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা বুঝতে পারলাম পি ভেক্টর।
এবার আমরা এটার মান বের করতে চাই, মানে এই ভেক্টরটার মান কেমনে বের করে। এই ভেক্টরটার মান বের করার জন্য খেয়াল করো, সবাই একটু খেয়াল করবা। প্রথমত এই পয়েন্টের সাথে দেখো তো, এখানে খেয়াল করো, এই পয়েন্টের সাথে তুমি যদি এই পয়েন্টে জোড়া লাগাই দাও কোনো সমস্যা নাই। এটার নাম আমি দিলাম ও, এটার নাম দিলাম পি, এই পয়েন্টের নাম দিলাম কিউ, এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম আর, আমরা নামকরণ করে নিলাম। এবার খেয়াল করো, আমরা বের করতে চাচ্ছি এই ওপি, এই যে দেখো ওপি, এই ওপি এর মান বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি? মান। এই ওপি এর মান বের করতে চাচ্ছি। আমি তো এই ওপি ভেক্টর, আমি এই ওপি ভেক্টরটার ভেক্টর রূপটা জানি। সো এটার মান কেমনে বের করে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটার মান কিভাবে হিসাব করে, খেয়াল করো। তো তোমরা বলো তো, এই যে ওপি ভেক্টরটা আমরা কি ওপি ভেক্টর সমান কি লিখতে পারি? আর ভেক্টর প্লাস আরপি ভেক্টর লিখা যায় না? বা আমরা যদি এই যে একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে ও পি আর, এই ত্রিভুজটা খেয়াল করে দেখো তো, ও পি আর এরকম না, ও পি আর এরকম না, এই যে পি ও আর, আর পি এবং ওপি, যেখানে ওপিটা হচ্ছে অতিভুজ। সো আমরা লিখতে পারি ওপি স্কোয়ার, মানে আমরা যদি ওপির মান বের করতে চাই, ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার, ও আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার। খেয়াল করতে হবে, এই যে একটা ত্রিভুজ, ভিতরের দিকে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই যে দেখো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই বাহুটা এই তলের উপর লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখতে পাচ্ছ তো? আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি একটু হিজিবিজি হয়ে গেছে তারপর একটু বুঝতে হবে। ওপি স্কোয়ার মানে আমাদের এই ওপি বাহুটা বের করতে হবে, সমান ও আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার। এবার এই যে এই ও আর তো জানি না, কিন্তু আরপিটা আমরা জানি। আরপিটা কত ভাইয়া? আরপিটা হচ্ছে এ ওয়াই, তাই না ভাইয়া? দেখো তো, এটা যদি এ ওয়াই হয়, এই আরপিটাও কত? এ ওয়াই। দেখো এখান থেকে ফার্স্টে এতটুকু, এটা কত? এ এক্স, তারপরে এ ওয়াই, তারপরে এ জেড, মানে এটা এ ওয়াই, এটা এ জেড, আর এই যে নিচেরটা, এই যে নিচের এতটুকু, এটা কিন্তু এ এক্স, এটা কিন্তু এ এক্স। তিনটা স্থানাঙ্ক বুঝতেই পারতেছো। তাহলে এটা এ ওয়াই হলে আরপিটাও কত? এ ওয়াই। তাহলে আমরা লিখতে পারি ও আর স্কোয়ার প্লাস আরপিটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার। তাহলে এই ও আরটা কত সেটা তো জানি না, এই ও আরটা কত সেটা জানি না। তো এখন এই ও আরটাকে আমার জানতে হবে, এই কারণে আমি চিত্রটাকে এভাবে অঙ্কন করতেছি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ও আর, দেখো এটা হচ্ছে আমাদের আর, এই যে এটা ছিল আমাদের এ এক্স। তাহলে আমাদের এই ও আরটা কত বলো? এই ও আরটা কত ভাইয়া? এই যে ও আর, এই ও আর এর দিকে খেয়াল করো। তুমি যদি এই ছোট্ট ত্রিভুজটা দেখো, ও কিউ আর, এই ত্রিভুজটা একটু খেয়াল করো, দেখো ও কিউ আর, এই ত্রিভুজে এই ও কিউ আর, এই ত্রিভুজে ও কিউটা হচ্ছে এ এক্স আর কিউ আরটা হচ্ছে এ জেড। কিউ আরটা কত? এ জেড। তাহলে এই ও আরটা কত? চিন্তা করো তো, এই যে কিউ আর এবং ও কিউ এরা কি পরস্পর লম্ব না? এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে পাচ্ছি, খেয়াল করে দেখবা, এখানে একটা সমকোণী ত্রিভুজ, ছোট্ট করে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। এই যে বোঝা যাচ্ছে না যদিও, বাট দেখে নাও ভালো মতো, এটা একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু কেন? কারণ এই যে কিউ আর এবং ও কিউ পরস্পর লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে ও আর, এটা লম্ব হলে অতিভুজ হচ্ছে ও আর। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি ও আর স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, ও কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে ভাই ও কিউটা কত? এই ও কিউটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস কিউ আরটা কত? এ জেড স্কোয়ার। এই যে ও আর এর মানটা পাইছো, এই ও আর এর মানটা এখানে বসায় দাও। তাহলে ও আর স্কোয়ারের মান কত পাচ্ছি আমরা? ও আর স্কোয়ারের মান পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ওপি। এই যে ওপি ভেক্টরের মানটা ওপি স্কোয়ার। সুতরাং আমাদের ওপির মান কত হবে? রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো তুমি যদি কিচ্ছু না বুঝো, অন্তত এই ফর্মুলাটা মনে রাখবা। তোমার এত বুঝাবুঝি দিয়ে কোনো কাজ নাই, তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো তাও হবে। না বুঝলে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরের মান কত, এটা কিন্তু ভেক্টরের মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, এটা হচ্ছে তার মান। তাহলে বলো একক ভেক্টর কত হবে?
তাহলে একক ভেক্টরটা কত হবে? তাহলে এখানে একক ভেক্টর হবে, একক ভেক্টরটাকে আমরা যদি এ ক্যাপ দ্বারা প্রকাশ করি সেটা হবে ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপির মান। তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডিভাইডেড বাই তার মান রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ। এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটার একক ভেক্টর। ওকে, বুঝতে পেরেছি আমরা? এটা কি ক্লিয়ার? তার মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো ভাই জিনিসটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা যে বিন্দুটা অবস্থান ভেক্টর বের করতে চাচ্ছিলাম, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার এটা বের করতে চাচ্ছি। তুমি যদি ভাবো যে ভাইয়া এটা স্কোয়ার দিলে তো হয়ে যাচ্ছে, তা না, কিন্তু এটা কিন্তু শূন্যে ভেসে আছে বিন্দুটা। এটা কিন্তু ওই তলে না, এটা কিন্তু এইখানে কোথাও, এই বিন্দুটা। তুমি ভাবতে পারো তোমার ঘরের কোনায় একটা লাঠি এভাবে খাড় করে রাখো, তাহলে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা একটা ঘরের একটা কোনা থেকে একটা লাঠি আমরা দাঁড় করাও, তাহলে যেই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এক্স অক্ষে যেতে হবে, ওয়াই অক্ষে যেতে হবে এবং জেড অক্ষে যেতে হবে, তাহলে তুমি পাবা। ওকে, এবার খেয়াল করো, এখানে এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই। আচ্ছা, এটা এইভাবে বুঝালে আসলে অনেক কঠিন হয়ে যায়, ঘনক একেই দেখাইতে হবে। এই মনে করে একটা ঘনক মোটামুটি অঙ্কন করি আমরা। ওকে, সো দেখো আমাদের যে ঘনকটা ছিল, এই যে এই পয়েন্টটা ছিল, তাই না? এবার এই পয়েন্টের স্থানাঙ্ক বের করার জন্য তুমি ফার্স্ট অফ অল এই যে এই পয়েন্টের এই মানটা বের করতে চাও, ওপি। এখন এই ওপিটা তো শূন্যে ভেসে আছে, এটা মান কেমনে বের করবা? এটা যদি ওপি হয়, এটা হবে তার ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমিটা পাওয়ার জন্য আবার তুমি কি করলা? এটা প্লাস এটা স্কোয়ার, তারপরে তুমি ভূমিটা পাইলা, ভূমি থেকে যোগ করলে এটা পেয়ে যাবা। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। দেখবা, আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সমান্তরাল একক ভেক্টর, তো একটু লিখি আমরা। মনে করো এই হচ্ছে একটা এ ভেক্টর, যেটা হলো এ এক্স আই ক্যাপ ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এরপর বললো এর সমান্তরাল একক ভেক্টর, এর সমান্তরাল একক ভেক্টর কত? এর সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। তা হবে কোন একটা ভেক্টর, অর্থাৎ এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটাকে তার মান দ্বারা ভাগ, রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একজন বলছে ভাইয়া প্লাস মাইনাস দিব না, অঙ্ক করার সময় প্লাস মাইনাস দিও, এখানে যেহেতু ভ্যালুগুলো দেওয়া নেই প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। ওকে, এটা হচ্ছে এর সমান্তরাল একক ভেক্টর। এবার এইটা কত কোণ উৎপন্ন করে সেটা আমরা জানবো, যে তলের সাথে কত কোণ উৎপন্ন করে একটা ভেক্টর, তলের সাথে কত কোণ উৎপন্ন করে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এক্স, এটা ওয়াই, তারপরে এই যে তলটা, এই তলটা হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে জেড। সো এখন তোমাদের সবার কাজ হচ্ছে, তুমি যেখানেই থাকো না কেন, তোমার ঘরের একটা কোনায় গিয়ে একটা কলম এইভাবে ধরো, কোনা থেকে একটা কলমকে এইভাবে ধরো। আমরা এই যে কলমটা, এই কলমটা তিনটি তলের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা বের করতে চাই। দেখো, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল, এই তলটা হচ্ছে এক্স জেড তল। আবার এটা হচ্ছে তোমার ঘরের দেয়ালটা, এটা হচ্ছে আরেকটা তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল। আর এই পাশের তলটা হচ্ছে ওয়াই জেড তল। আমরা আমাদের যে ভেক্টর, সেই ভেক্টরটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এরকম, যে একদম একটু উপরে শূন্যে ভেসে আছে। এই ভেক্টরটা একটু শূন্যে ভেসে আছে। ওকে, এই ভেক্টরটা শূন্যে ভেসে আছে, এটা কিন্তু ওই তলে না, ভেক্টরটা এই যে এইভাবে আছে, এই যে এইভাবে, এই কোণা থেকে ভেক্টরটা এইভাবে আছে। তো দেখো তো, এই ভেক্টরটা এই তল থেকে এই ভেক্টরটা আমাদের এই তলের সাথে একটা কোণ উৎপন্ন করে না, মানে এই মাটির সাথে একটা কোণ। তুমি যদি তোমার ঘরের কোণা থেকে একটা কলম এভাবে ধরো,
এই কলমটা মাটির সাথে একটা কোণ উৎপন্ন করে না? করে। তার মানে এই ভেক্টরটা এই তলের সাথে মানে এক্স জেড তলের সাথে একটা কোণ উৎপন্ন করে, এই ভেক্টরটা ওয়াই এক্স ওয়াই তলের সাথে একটা কোণ উৎপন্ন করে এক্স ওয়াই তলের সাথে, এই ভেক্টরটা ওয়াই জেড তলের সাথে একটা কোণ উৎপন্ন করে। মানে তুমি যখন তোমার ঘরের যে কোনো একটা কোণা থেকে একটা কলম ধরবা, কলমটা মাটির সাথে একটা কোণ উৎপন্ন করবে, এই পাশের দেয়ালের সাথে একটা কোণ উৎপন্ন করবে, এই পাশের দেয়ালের সাথে একটা কোণ উৎপন্ন করবে, অর্থাৎ তিনটি তলের সাথে তিনটা কোণ উৎপন্ন করবে। এই তলটা হচ্ছে এক্স জেড তল, এই তলটা হচ্ছে ওয়াই জেড ওয়াই এক্স ওয়াই তল, আর এই তলটা হচ্ছে ওয়াই জেড তল। তিনটি তলের সাথে তিনটি কোণ উৎপন্ন করবে, সেই কোণ তিনটা কত? মানে একটা ভেক্টর তিনটি তলের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণটা কত? এটা বোঝার জন্য আমরা আবারও সেই ঘন সামান্তরিক এঁকে ফেলি, মানে ঘনক এঁকে ফেলি। আচ্ছা, একটা ঘনক অঙ্কন করলাম। তো এই মনে করো আমাদের সেই ভেক্টর, যে ভেক্টরটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ওকে। তো এই ভেক্টরটা এই যে নিচের তলটা, এই তলের সাথে কত কোণ উৎপন্ন করে? এই তলটা কত? এক্স জেড, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে তলটা, এই যে ভেক্টরটা এই তলের সাথে কত কোণ উৎপন্ন করে? এই তলের সাথে। তো এই কোণটা বের করার জন্য তোমার অবশ্যই এই বাহুগুলো জানা দরকার, কারণ এটা তো অতিভুজ। খেয়াল করো, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমরা চাচ্ছি এই কোণটা কত। তো এই কোণটা যদি হয় টেন থিটা ওয়ান, টেন থিটা ওয়ান, থিটা ওয়ান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে লম্ব। এটা কত? এটা ওয়াই অক্ষে, তার মানে এ ওয়াই হচ্ছে লম্ব। এটা কত? এ ওয়াই না ভাইয়া? যেহেতু এই বাহুটা এ ওয়াই, এটাও কত? এ ওয়াই লম্ব। আর ভূমি হচ্ছে এটা, এটা ভূমি কত বলো তো দেখি? এই ভূমিটা হলো দেখো, এইখানে আসার জন্য তোমার কতটুকু পথ আসতে হয়? এ এক্স এবং এ জেড, এ এক্স এবং এ জেড। তাহলে এই ভূমিটা হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা হচ্ছে ভূমিটা, এই যে এই বাহুটা। খেয়াল করো, তোমার যদি এই কোণটা বের করতে হয় লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ ওয়াই আর ভূমি হচ্ছে এই বাহুটা। এই বাহুটা কত? এই বাহুটা এর আগে আমরা সলভ করেছি। এই যে এই বাহুটা, এটা হচ্ছে ও আর, ও আরটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, মানে ও আর স্কোয়ার ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, মানে ও আর এর মান হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখি একটু, এই বাহুটা হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে টেন থিটা ওয়ান, অর্থাৎ এক্স জেড প্লেনের সাথে এক্স জেড তলের সাথে উৎপন্ন কোণ হচ্ছে টেন থিটা ওয়ান রুট অফ এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবার দেখো তো, এবার তোমার আর কোনো জিনিস চিন্তাই করতে হবে না। এবার যদি আমি চাই এই ভেক্টরটা এই পিছনের যে তল, এই তলের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে তুমি অটোমেটিক পারবা যে এই তলটা কত? এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ। দেখো টেন থিটা টু। এবার মজা দেখো, মজাটা হচ্ছে যখন তুমি এক্স জেড তলের সাথে বের করলা, নিচে কে কে আছে? এক্স আর জেড আছে, আর উপরে আছে বাকিটা। তাহলে যখন এক্স ওয়াই তলের সাথে বের করবা, নিচে থাকবে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ইউজ হয়ে গেছে, বাকি রইল কি? এ জেড। তাহলে উপরে থাকবে এ জেড। একইভাবে আমি যখন ওয়াই জেড তলের সাথে বের করব, যে ওয়াই জেড তলের সাথে ভেক্টরটা কত কোণ উৎপন্ন করে, সেটা যদি হয় টেন থিটা থ্রি, খেয়াল করো কোন তল? ওয়াই জেড তল। তাহলে নিচে হবে রুট ওভার অফ এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর উপরে হবে ভাইয়া এ এক্স, মানে বাকিটা। অর্থাৎ যেই তল বলছে সেই তলের যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো দিয়ে মান, উপরে হচ্ছে বাকিটা। এক্স জেড তলের বেলায় এক্স স্কোয়ার জেড স্কোয়ার, উপর হচ্ছে ওয়াই এক্স ওয়াই তলের বেলায় নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপর হচ্ছে উপর হচ্ছে জেড, আর ওয়াই জেড তলের বেলায় নিচে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, উপর হচ্ছে এক্স। সো এইভাবে তুমি মনে রাখতে পারো, এগুলো হচ্ছে তলের সাথে কোন একটা ভেক্টর যেই কোণ উৎপন্ন করে, তলের সাথে উৎপন্ন কোণ অবস্থান ভেক্টর। আচ্ছা, তলের সাথে উৎপন্ন কোণটা যদি বুঝি, চলো একটা অঙ্ক করে ফেলা যাক, তাহলে ব্যাপারটা আরো সহজ হবে। তলের সাথে উৎপন্ন কোণ, এই যে দেখো একটা অঙ্ক, দেখো যে একটা ভেক্টর
এই ভেক্টর তিনটি তলের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। আমাদের একটা ভেক্টর দিয়ে বলছে তিনটা তল, তল কি কি, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তাহলে দেখি আমরা এক্স ওয়াই তলের সাথে এই ভেক্টরটা কত কোণ উৎপন্ন করে, খেয়াল করি। তো টেন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার অফ হবে কোন তল, এক্স ওয়াই তল। তাহলে এখানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, এক্স মানে আই ক্যাপের সহগ কত 4, ওয়াই এর সহগ হচ্ছে 2। তাহলে এটা হবে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বাকি রইল কে ক্যাপের সহগ, এই যে -3। তাহলে এখান থেকে আমরা থিটা ওয়ানটা বের করব, টেন ইনভার্স -3 রুট ওভার অফ 16 আর 4 20, তাহলে -3 রুট ওভার অফ 20। তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ টেন ইনভার্স, উপরে হচ্ছে -3 ডিভাইডেড বাই √20। তাহলে কত হচ্ছে, অ্যান্সার আসতেছে -33.85 ডিগ্রি। এটা হচ্ছে এক্স ওয়াই তলের সাথে। এবার যদি বলি ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণ, তাহলে থিটা টু হচ্ছে টেন ইনভার্স কোন তল, ওয়াই জেড তল। তাহলে ওয়াই এবং জেড এর মানগুলো আমরা নিচে ইউজ করব। ওয়াই এর মান কত, রুট ওভার অফ 2 স্কোয়ার, আর জেড এর মান হচ্ছে -3 স্কোয়ার, আর উপরে হবে বাকিটা। তাহলে ওয়াই জেড ইউজ হলো, বাকি রইল 4, তাহলে উপরে হবে 4। তাহলে আমরা ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাব, উপরে হবে 4, নিচে হচ্ছে 4 প্লাস 9 13, তাহলে রুট ওভার অফ 13। তাহলে 4 বাই √ অফ 13 হলে হয় ভাইয়া 47.96 ডিগ্রি। এটা হচ্ছে ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণ। তো তোমরা আমাকে জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণটা বের করে দেখাও তো দেখিনি বাচ্চারা। জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণ কত, জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণ হবে θ3, সেটা হলো টেন ইনভার্স জেড এক্স তল কত, জেড এক্স তল মানে জেড আর এক্স থাকবে, অর্থাৎ কে ক্যাপ এবং আই ক্যাপ, অর্থাৎ -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে রুট ওভার অফ -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বাকি রইল 2, এই যে 2 উপরে। তাহলে কত হচ্ছে, টেন ইনভার্স উপরে কত 2, নিচে হচ্ছে 9 আর 16 25, রুট ওভার অফ 25 মানে 5। তাইলে জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণ পাবো 21.8 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তিনটি তলের সাথে আমাদের গিভেন ভেক্টরটা কত কোণ আছে। একজন বলছে থিটার মান মাইনাস হয় কেমনে, ওকে মাইনাস হলে তুমি যেটা করবা, তুমি যদি মাইনাস মানতে নারাজ হও, তুমি জাস্ট 180 থেকে এটাকে 180 সাথে যোগ করে দিবা, 180 মাইনাস 33.83, তাহলে আমাদের অ্যান্সার আসবে 146.17 ডিগ্রি। ওকে, এটাও হবে, মানে মাইনাস আসা মানে এটার মান যা হবে 10, এটার মানও তাই হবে, এটাই। ওকে, সো সবাই পারছো, ভেরি গুড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমাদের অনেক ভাই আপুরা এটা অঙ্কটা কিন্তু পারবে না যারা ভেক্টরের বেসিক ক্লিয়ার করে নাই, বাট ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, সো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, পরবর্তী অঙ্ক না, পরবর্তী টপিকে যাওয়া যাক। ওকে, পরবর্তী টপিকটা হচ্ছে অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয়। আচ্ছা, তো দেখো অবস্থান ভেক্টরটা কি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর মাধ্যমে প্রকাশ করে। তো ভাইয়া আমরা যে কোনো একটা ভেক্টর, সাপোজ এখান থেকে একটা যে কোনো ভেক্টর পি, এটা মনে করো ও, এটা মনে করো পি, এবং আরেকটা ভেক্টর মনে করো এখানে, এই যে আরেকটা, সেটা মনে করো ও, এটা মনে করো কিউ। তাহলে পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটার নাম দিলাম আমি ওপি ভেক্টর। এটা হচ্ছে ও কিউ ভেক্টর। আমাদের টার্গেট হচ্ছে অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয়। আমি তোমাকে বললাম যে এইখান থেকে তোমরা এই ভেক্টরটা বের করো, এই যে এই ভেক্টরটা বের করো। এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। এটা কি ভেক্টর ভাইয়া, পি কিউ ভেক্টর। তো তোমরা ভেক্টরের ত্রিভুজবিধি সূত্র জানো। ত্রিভুজবিধি কি, যে তিনটি ভেক্টর মানে দুটি ভেক্টর যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে একই ক্রমে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে হবে তাদের লব্ধি। তাহলে দেখো তো, এই যে ওপি এবং পি কিউ একই ক্রমে আছে না, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি। তাহলে আমরা লিখতে পারি ওপি প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে কি আছে, ও কিউ ভেক্টর। তো আমরা এই যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া ছিল ও কিউ, পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া ছিল ওপি, আমাদের বের করতে হবে পি কিউটা কত।
তাহলে পি কিউ ভেক্টরটা কত হচ্ছে? পি কিউ ভেক্টরটা হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। সহজভাবে বলি, দেখো পি কিউ ভেক্টর শেষে কি আছে? কিউ। তাহলে আমরা কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি বিয়োগ করে দেব, শেষ। আমি আবারও বলি, যদি বলে এস আর ভেক্টর, তার মানে কি শেষে কে আছে? আর। তাহলে আর এর অবস্থান ভেক্টর থেকে আমরা এস এর অবস্থান ভেক্টরটা বিয়োগ করে দিলেই এস আর ভেক্টরটা পাবো। মানে শেষে যেই নাম্বারটা আছে তার অবস্থান ভেক্টর থেকে আগের অবস্থান ভেক্টরটা বিয়োগ করে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো এই যে ও কিউ ভেক্টর, ওপি ভেক্টর, এগুলো হচ্ছে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর, যেগুলো দেয়া থাকবে। একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে। এই যে একটা অঙ্ক দেখো, খুবই সহজ, এগুলো একদম পানির মতো সোজা। দুইটা বিন্দু দিছে 4 3 2 -1 -3, 5 বিন্দুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো ভাইয়া এই মনে করো ও বিন্দু, এই মনে করো ও বিন্দু, তাহলে এটা মনে করো ওপি, এটা মনে করো ও কিউ, ধরো ওটা ও কিউ, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা কিউ। তাহলে ভাই পি মানে কত? 4 3 2, এটা কত? -1 -3, 5। তাহলে ভাই পি বিন্দুর বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর। তাহলে ভাই অবস্থান ভেক্টর মানে ওপি ভেক্টরটা কত? জাস্ট অবস্থান ভেক্টর বের করতে বলছে। ওপি ভেক্টরটা কত? এক্স অক্ষে 4, ওয়াই অক্ষে 3, জেড অক্ষে 2। তাহলে লিখতে পারি 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, লিখতে পারি। একইভাবে যদি বলে ও কিউ ভেক্টরটা কত, তাহলে কত হবে? -1 মানে এক্স অক্ষে -1 অর্থাৎ মাইনাস আই ক্যাপ, ওয়াই অক্ষে -3 মানে -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই হচ্ছে ওপি এবং ও কিউ ভেক্টর। তাহলে এই হচ্ছে বিন্দু দুইটার অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। কত সহজ দেখছো? এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলছে? পিকিউ ভেক্টর এবং এর মান, পিকিউ ভেক্টর এবং এর মান নির্ণয় করো। আচ্ছা, তো ওপি ভেক্টর ও কিউ ভেক্টর পাইছো, বলছে পিকিউ ভেক্টর এবং এর মান বের করো। পিকিউ ভেক্টর কই ভাইয়া? পি থেকে কিউ। এই যে পি থেকে কিউ যেটা, এটা হচ্ছে আমাদের পিকিউ ভেক্টর। এই যে এটা হচ্ছে আমাদের পিকিউ ভেক্টর। সো বলছে এই যে পিকিউ ভেক্টরটা বের করো এবং পিকিউ ভেক্টরের মান নির্ণয় করো। তো আমি 2 নম্বর অঙ্কটা এখানে করতেছি। দেখো পিকিউ ভেক্টরটা কত হবে? তো পিকিউ ভেক্টরটা হবে শেষে কি আছে? কিউ। তার মানে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টরটা মাইনাস করে দেব। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টরটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে এই যে ও কিউ থেকে এটা মাইনাস করব। তো বলো তো -1 থেকে -4 গেলে কত থাকে? -5i ক্যাপ, তাই না? মাইনাস করে দিচ্ছি। -3 থেকে -3 গেলে কত থাকে? -3, তাহলে কত হয়? -6 হয়। তাহলে -6j ক্যাপ। এরপরে বলো তো +5 থেকে 2 যদি মাইনাস যায় তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে +3k ক্যাপ। তো এই হচ্ছে জাস্ট যোগ বিয়োগ, মানে আমরা জাস্ট বিয়োগ করলাম। তোমার যদি বিয়োগ করতে কষ্ট হয় তুমি আগে মানগুলো বসায় বিয়োগ করো। এটা কত? -1 থেকে -4, -3 থেকে -3 মানে -6, 5 থেকে -2 মানে শুধুমাত্র 3। তাহলে এই হচ্ছে আমাদের পিকিউ ভেক্টরটা। সো আমরা পিকিউ ভেক্টরটা বের করে ফেলতে পারলাম, শেষ। এবার বলছে পিকিউ ভেক্টরের মান কত? তো ভাই পিকিউ ভেক্টর হচ্ছে এটা। তাহলে পিকিউ ভেক্টরের মান হবে, আমরা জানি মান মানেই √x² প্লাস y² প্লাস z²। তাহলে এটা কত? x হচ্ছে -5² প্লাস -6² প্লাস 3²। মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না। দেখো নেগেটিভটাও স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার হলে কি হবে? প্লাস হবে। এটা কিন্তু গত ক্লাসগুলোতে বলেছিলাম ভেক্টরের মান কখনোই নেগেটিভ হয় না। তাহলে √25 যোগ 36 যোগ 9, তাহলে আমরা পাচ্ছি √70। অনেকে উত্তর দিয়ে ফেলছো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে √70। এগুলো পরীক্ষা আসবে। তাহলে √70, ভেরি গুড। এরপরে কি বলছে? মান নির্ণয় করো, এটা হয়ে গেল, অ্যান্সার ডান। এরপরে পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো ভাই পিকিউ ভেক্টরটা কত? -5 -6 +3। দেখো পিকিউ ভেক্টরটা পাইছি -5i ক্যাপ -6j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা হচ্ছে পিকিউ ভেক্টর। তো এবার বললো এই ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ওকে, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো।
তো সমান্তরাল একক ভেক্টর কেমনে বের করে? ধরো এটা সমান্তরাল একক ভেক্টর পি ক্যাপ, তাহলে আমরা জানি প্লাস মাইনাস কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্লাস মাইনাসটা এভাবে রেখে দেই, কোন একটা ভেক্টর মানে এই ভেক্টরটা মানে -5i ক্যাপ -6j ক্যাপ +3k ক্যাপ, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করি। তো তার মান তো তুমি অলরেডি জানো, এটার মান হচ্ছে √70। তাহলে এই যে এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই তোমার কার্য সম্পাদন হইবে, শেষ। এটার মান তো তুমি জানো, এটার মান কত? √70, একটু আগে বের করেছো। এবার লাস্ট অঙ্ক, PQ এর সাথে তিনটি তলের উৎপন্ন কোণ বের করো। এটা হচ্ছে তোমাদের HW, ওকে, এটা অবশ্যই তোমাদের HW। তারপর আমি একটা তলের উৎপন্ন কোণ বের করি। দেখো PQ ভেক্টরটা হচ্ছে -5i ক্যাপ -6j ক্যাপ প্লাস কত +3k ক্যাপ, এটা তো বলছে এই ভেক্টরটা তিনটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে। তল কে কে আছে xy, yz এবং zx। তো আমি xy তলের সাথে বের করে দিই। দেখো xy তলের সাথে উৎপন্ন কোণ, বাকিটা তোমরা করবা। θ1 এটা হচ্ছে tan ইনভার্স, ভালো করে বুঝো, tan ইনভার্স কোন তল? xy তল। তাহলে এখানে খালি x এবং y এর সহগগুলো নিব, -5 -6, তাহলে √5 স্কয়ার প্লাস -6 স্কয়ার, বাকি রইল কোন সহগটা? 3, তাহলে এই হচ্ছে উপরে 3। তাহলে এটা হচ্ছে আমাদের xy তলের সাথে উৎপন্ন কোণ। xy তলের সাথে উৎপন্ন কোণ হচ্ছে tan ইনভার্স, উপর হচ্ছে 3, নিচে হচ্ছে √25 + 36, 25 + 36, তাহলে আমরা পাচ্ছি 21.01 ডিগ্রি। তো একইভাবে তুমি yz zx তিনটি তলের সাথে উৎপন্ন কোণ বের করো। উপাংশের উপর অলরেডি ম্যাথ করিয়েছি, ওকে। তো এরপর আমরা চলে যাই অঙ্কে, চলে যাই নেক্সট। ওকে, সো এবার আমরা ভেক্টর তো প্রকাশ শিখলাম, মানে ভেক্টর প্রকাশটা একদম সহজ, পানির মতো সহজ। এবার আমরা চলে যাব ভেক্টরের গুণন। যে ভাইয়া আমরা এর আগে ভেক্টরের যোগ পড়েছি, লব্ধি বের করা শিখেছি, ভেক্টরের বিয়োগ পড়েছি, ভেক্টর বিভাজন পড়েছি উপাংশে। এবার পড়বো আমরা ভেক্টরের গুণন, যে ভেক্টরের কয় ধরনের গুণন পসিবল। ওকে, তো খেয়াল করো ভেক্টরের গুণন শুরু। ভাইয়া ভেক্টরের 3 ধরনের গুণন পসিবল। এক হচ্ছে ভেক্টর রাশির সাথে, সবাই লিখো, ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন। স্কেলার রাশির গুণন, এই গুণনের কোনো স্পেসিফিক নাম নাই, এটা ভেক্টর বীজগণিত আর কি। সাপোজ আমি বললাম এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, তো এবার এটাকে দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করা মানে এই যে ডাবল হয়ে গেল, মানে এটা যতটুকু লেন্থের ছিল এটা তার চেয়ে একটু বড় হয়ে গেল, তার ডাবল হয়ে গেল, এটা ডাবল হয়ে গেল, অর্থাৎ এতটুকু এ এতটুকু এ, তার মানে এটা কত? 2a ভেক্টর। তার মানে আমরা এ ভেক্টরের সাথে দুই একটা স্কেলার রাশি সংখ্যা গুণ করে তাকে ডাবল করতে পারি। আমরা এই এ ভেক্টরের সাথে যদি আমরা হাফ গুণ করি, হাফ অফ এ, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, তাই না? এটা হবে 0.5a ভেক্টর। মানে আমরা যে একটা ভেক্টরের সাথে যে কোনো একটা স্কেলার ভ্যালু গুণ করতে পারি। তো স্কেলার ভ্যালু যত গুণ হবে ভেক্টরটাও ওইভাবে বিবর্ধিত বা সংকুচিত হবে, ঠিক আছে? তো এটা একদমই সহজ, ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন। এটা কোনো স্পেসিফাইড গুণন না, এটা লেস, এটা কোনো ইম্পর্টেন্সই নেই। এরপরে সব স্টার দিয়ে লিখো। মূলত এই অধ্যায়ে আমরা 2 ধরনের গুণন নিয়েই আলোচনা করব। এটা হচ্ছে একদম স্পেশালাইজড, এই কারণে আবারও 1 নাম্বার দিয়ে শুরু করছি। লিখো ডট গুণন। ভেক্টরের গুণন কয় ধরনের? 2 ধরনের হয়, প্রধানত 2 প্রকার যথা এক হচ্ছে ডট গুণন। ডট গুণন মানে ভেক্টরের সাথে ভেক্টরের গুণন, কিন্তু ফলাফলটা আসবে স্কেলার। ফলাফলটা কেমন? স্কেলার। আমি আরো ডিটেইলসে লিখে দিব, এটাকে বলা ডট গুণন। আচ্ছা, ডট গুণন মানে কি? তুমি 2টা ভেক্টর রাশি গুণ করবা,
কয়টা ভেক্টর রাশি? দুইটা। মানে ভেক্টরের সাথে কার গুণন? ভেক্টরের গুণন। কিন্তু এর যে ফলাফলটা আসবে এই ফলাফলটা হবে স্কেলার। মজার না যে দুইটা ভেক্টর রাশি গুণ করে স্কেলার রাশি পাওয়া যায়, সেইটাকে বলা হয় ডট গুণন। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। কি গুণন? স্কেলার গুণন। ওই যে একটা স্কেলার রাশি পাওয়া যাচ্ছে তাই স্কেলার গুণন বলে। এরপরে 2 নাম্বারটা হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন, তো ক্রস গুণনটা কি জিনিস? ক্রস গুণন হচ্ছে এটাও কি ভেক্টরের সাথে ভেক্টরের গুণন, কিন্তু এটার ফলাফল হচ্ছে ভেক্টর রাশি। ফলাফলটা কি? ভেক্টর রাশি। এটাকে আবার ভেক্টর গুণনও বলে। কেমন গুণন বলে? ভেক্টর গুণন। সো আমরা এই দুই প্রকার গুণন সম্পর্কেই জানবো আমাদের এই ক্লাসগুলোতে, যতগুলো ক্লাস সামনে হবে। তো আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে এই ডট গুণনটা। আজকে এই ডট গুণনটা শেষ করলেই আমাদের পাঠ শেষ। ওকে, সো সবাই একটু তুলে ফেলি। তো ভেক্টরের গুণ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। তো ডট গুণন মানে কি? মানে দুইটাই হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণন, বাট এর ফলাফল যদি স্কেলার হয়, মানে দুইটা ভেক্টর গুণ করে আমরা যদি একটা স্কেলার রাশি পাই, তাহলে ওই গুণনকে আমরা বলবো ডট গুণন। আর দুইটা ভেক্টর গুণন করে আমরা যদি ভেক্টর রাশি পাই, ওই গুণনকে আমরা বলবো ক্রস গুণন। ক্রস গুণনের অপর নাম ভেক্টর গুণন, আর ডট গুণনের অপর নাম হচ্ছে স্কেলার গুণন। তো এখন আমরা যেই গুণনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডট গুণন। ডট গুণন, তো এই ডট গুণনটা বোঝার আগে তোমাদেরকে খুব কমন একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। ক্লাস 9-10 কাজ নামক একটা রাশি পড়েছো তোমরা। কাজ, কাজ কি রাশি? স্কেলার রাশি। কাজ মানে শক্তি, মানে যে পরিমাণ কাজ করবা কোনো বস্তুর মধ্যে সেই পরিমাণ এনার্জি সঞ্চয় থাকে। তো কাজ হচ্ছে স্কেলার রাশি। তো তোমরা পড়েছো পুরো ফুল সংজ্ঞাটা, যারা যারা পড়েছো, যাদের যাদের মনে আছে, সেই সংজ্ঞাটা ছিল বল এবং বলের দিকে সরণের উপাংশের মানের গুণফলকে কাজ বলে। বল এবং বলের দিকে, মনে আছে কিনা আমি মনে করা দিই, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর সরণ ঘটে, তাই না? তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। মনে আছে? এটা ছিল প্রকৃত সংজ্ঞা বা পূর্ণাঙ্গ সংখ্যা। কোনো বস্তুর উপর, এই কোনো একটা বস্তুর উপর মনে করো এইভাবে বল প্রয়োগ করলা, বল, ফলে বস্তুটা সামনের দিকে গেল। কতটুকু গেল? এস পরিমাণ গেল। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমরা বলছিলাম এই যে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, অর্থাৎ বল হচ্ছে এফ আর সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, এই গুণফলকে বলা হয় কাজ। তাহলে এফ এস কস থিটা হচ্ছে কৃতকাজ বা ডব্লু যেটাকে বলি আমরা। মনে আছে? মনে থাকা উচিত, এটা সবারই মনে থাকা উচিত। তো ভাই এই যে কাজ, এবার খেয়াল করো তো, এই যে বল, বল কি রাশি? স্কেলার রাশি। বলের দিকে সরণের উপাংশ, উপাংশের মান, উপাংশের মান, এটা মানে কি তোমাদেরকে একটু মনে করায় দিই। উপাংশ জিনিসটা কি ছিল মনে আছে তোমাদের? উপাংশ ছিল যেদিকে থিটা ওই দিকে কস। মনে করো এই হচ্ছে একটা বস্তুর উপর তুমি এই বরাবর বল প্রয়োগ করেছো, বা তুমি এই বরাবর বল প্রয়োগ করেছো, এফ বল প্রয়োগ করেছো, বস্তুর সরণ হয়েছে এই দিকে। এটা মনে করো বস্তুর সরণ হয়েছে এস। আচ্ছা, আরো সুন্দর করে বোঝার জন্য আমরা একটা হেলানো তল নেই। তো ভাইয়া এটা থিটা কোণে হেলানো। এই হেলানো তলের উপর একটা বস্তু আছে। তো তুমি বস্তুটাকে এই বরাবর ধাক্কা দিচ্ছ, এই বরাবর বল প্রয়োগ করছো এফ। তো বস্তুটা তার এইদিকে ভেদ করে যেতে পারবে না, এই ধাক্কাটা হলে বস্তুটা উপরে উঠে যাচ্ছে। মনে করো বস্তুটার এই দিকে সরণ হলো এস। এখানে কাজ কত বলতে পারবা? কাজ কত? এখানে কাজ হচ্ছে ডব্লু সমান বল ইন্টু সরণ, না কিন্তু কাজ কিন্তু এটা না, কাজ হচ্ছে বল। কাজের ফর্মুলাটা শিখো, বল ইন্টু বলের দিকে সরণের মানের, সরণের উপাংশের মান। বল ইন্টু বলের দিকে সরণের উপাংশের মান। তো বলের দিকে সরণের উপাংশ কত হবে? উপাংশ বা অভিক্ষেপ জানার জন্য আমরা যেটা করেছিলাম, এদিক থেকে একটা টর্চ লাইট মারছিলাম, তাই না? একটা টর্চ লাইট মারছিলাম এখান থেকে, একটা টর্চ লাইট। তো এই যে টর্চ লাইটটা মারার পরে এই সরণের যে ছায়াটা পড়ে, এখানে সরণের ছায়াটা কতটুকু হবে? এটা এস হলে, এটা থিটা হলে সরণের ছায়া হবে এস কস থিটা, তাই না? এই যে এটা হচ্ছে ছায়া, সরণের ছায়া। কিন্তু ভূমি কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেলে। তাহলে সরণের যে ছায়াটা হবে সেটা হবে এস কস থিটা। এই ছায়াটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ।
আর মনে রাখবা উপাংশের মান, উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। উপাংশ মানে কি? ভেক্টর রাশি, মানে যার মান আছে, দিক আছে। আর উপাংশের মানকেই বলা হয় অভিক্ষেপ। উপাংশের মানকে কি বলে? অভিক্ষেপ। অর্থাৎ অভিক্ষেপের সাথে তুমি যদি একটা দিক দাও তাহলে সেটা উপাংশ হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? কাজ মানে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশের মান। তাহলে বল হচ্ছে এফ, আর এদিকে সরণের উপাংশের মান হচ্ছে এস কস থিটা, যেটাকে আমরা অভিক্ষেপ বলি। তাহলে এফ ইন্টু এস কস থিটা, এটা লেখা যাচ্ছে এফ এস কস থিটা। তো ভাইয়া এফ এস কস থিটা এটা লেখা যায় কিনা? অবশ্যই যায়। একইভাবে খেয়াল করে দেখো তো, এই সেম জিনিসটাকে যদি আমরা এভাবে লিখতাম, সরণ ইন্টু সরণের দিকে বলের লম্ব বিক্ষেপ, বলের লম্ব অভিক্ষেপ, কোনো সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নাই। অর্থাৎ আমরা যদি সরণ দিতাম এস, আর সরণের দিকে অর্থাৎ এই দিকে এই বলের লম্ব বিক্ষেপ কত হইতো? এই বল থেকে একটা লম্ব টানো, বলটাও কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেলে। তাহলে বলের লম্ব বিক্ষেপ হইতো এফ কস থিটা। তাহলে সরণ ইন্টু এফ কস থিটা দিলেও কোনো সমস্যা নাই। আবার বল ইন্টু এস কস থিটা দিলেও কোনো সমস্যা নাই, দুইটা সেম জিনিস মিন করে। তো এবার এই এফ কস থিটা আর এফ কস থিটা, এটা মানে কি? সরণ ইন্টু বল, সরণের দিকে বলের উপাংশ, এটা বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, দুইটা একই জিনিস মিন করছে। তাহলে এখানে লেখা যায় এস ডট এফ, এই যে এফ এস কস থিটাকেই এস ডট এফ লেখা যায়, বা এফ ডট এস লেখা যায়। এফ ডট এস মানেই হচ্ছে এফ এস কস থিটা, এস ডট এফ মানে হচ্ছে এস এফ কস থিটা। ওকে, তাহলে দেখো দুইটা ভেক্টরের মাঝখানে যে ডট দিছো, এই ডটটাকে বলা হয় ডট গুণন। এর ফলে আমরা যেটা পাইছি সেটা কিন্তু একটা স্কেলার রাশি। আবার দেখো সরণ এবং বলের ডট গুণনে আমরা যেটা পাচ্ছি স্কেলার রাশি। তাহলে এখানে কাজ হচ্ছে স্কেলার রাশি, আর এখানে যে গুণনের কারণে এটা পেলাম সেই গুণনটাকে বলা হয় ডট গুণন। তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমরা যদি বলি এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ইন্টু বি কস থিটা। লেখা যায়। একইভাবে এটা কিন্তু এভাবেও লেখা যায়, বি ইন্টু এ কস থিটা, এভাবেও লেখা যাবে। তো এটাকে যদি পুরোটাকে আমি একেবারে এক্সপ্লেইন করি, সবাই একটু লিখে নাও। এ ডট বি, এটা হচ্ছে ডট গুণন, ডট গুণন হচ্ছে এ বি কস থিটা। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই এটা কি? এ হচ্ছে এ ভেক্টরের মান, এ এর মান, সবাই লিখো এ ভেক্টরের মান, এর সাথে গুণ হবে বি কস থিটা। বি কস থিটাটা কি? এই যে বি কস থিটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, সবাই লিখো এ বরাবর বি এর অভিক্ষেপ, যেটাকে আমরা বলতেছি বি কস থিটা, এ বরাবর বি এর অভিক্ষেপ। এই যে চিত্রটা এইভাবে চিন্তা করো, এটা মনে করো এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এই কোণটা যদি থিটা হয়, এই বি এর অভিক্ষেপ কত হবে? বি কস থিটা। আর এই বি কস থিটার সাথে আমরা যদি এ ভেক্টরের মান গুণ দেই, তাহলে তো তাদের ডট গুণন পেয়ে যাব। তাহলে এ ডট বি মানে এ ইন্টু বি কস থিটা, বি কস থিটা মানে হলো এ বরাবর বি এর অভিক্ষেপ। একইভাবে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, বি এর মান অর্থাৎ বি ভেক্টরের মান, তাহলে বি বরাবর এ এর অভিক্ষেপ। অর্থাৎ আমরা যদি এর এদিকে টর্চ লাইট মারি, তাহলে টর্চ লাইটের ফলে এর একটা অভিক্ষেপ এখানে পড়বে, ছায়া পড়বে, সেটা হবে এ কস থিটা। এটা এইভাবে লেখা যায়, বি ভেক্টরের মান, তারপরে কি? বি ভেক্টরের মান সমান কি লেখা যাবে? বি বরাবর এ এর অভিক্ষেপ মানে এ কস থিটা, বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা, এ এর অভিক্ষেপ মানে এ কস থিটা। খেয়াল করো, যার অভিক্ষেপ সেটা কস থিটা। পি বরাবর কিউ এর অভিক্ষেপ, তার মানে কি? কিউ কস থিটা। সি বরাবর ডি এর অভিক্ষেপ, তার মানে ডি কস থিটা। ই বরাবর এফ এর অভিক্ষেপ, তার মানে কি? এফ কস থিটা। তাহলে এটা দুইটাই লেখা যায় যে এ ডট বি মানে এ বি কস থিটা, এ মানে বোঝায় এ ভেক্টরের মান, এ মানে বোঝাচ্ছে এ ভেক্টরের মান, আর বি কস থিটা দ্বারা বোঝায় এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ। একইভাবে এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, জিনিসটাকে এভাবে লেখা যায় বি ইন্টু এ কস থিটা লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারবো? বি ভেক্টরের মান আর বি ভেক্টর বরাবর এ এর অভিক্ষেপ এ কস থিটা। ওকে,
ওকে, বি বরাবর এ এর অভিক্ষেপ a cos থিটা, ডান। সো এই হচ্ছে আমাদের ডট গুণন। তো ডট গুণনের এই যে ফর্মুলা, ডট গুণন কাকে বলে? ডট গুণনের প্রথম সংজ্ঞাটা হচ্ছে দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়। দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে ডট গুণন বলে। তাকে কি গুণন বলে বাবা? তাকে ডট গুণন বলে। দুটি ভেক্টরের যে গুণনে একটা কি রাশি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়। যেমন এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা আলাদা আলাদা ভেক্টর, তাদের ডট গুণনে আমরা পাচ্ছি এ বি কস থিটা, এটা একটা স্কেলার রাশি। এ বি কস থিটা এ কি? এ হচ্ছে এ ভেক্টরের মান, আর বি কস থিটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, এটাও একটা মান। তাহলে এই দুইটাই যেহেতু মান, তারপরে এই দুইটা মিলে কি একটা স্কেলার। তাহলে দুইটা ভেক্টরের গুণন করে আমরা কি রাশি পাচ্ছি? স্কেলার রাশি পাচ্ছি। এই জন্য এটার নাম কি গুণন? ডট গুণন। এবার আরো একটা সংজ্ঞা, দুটি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে কি বলে? ডট গুণন। এ হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টর, এ মনে করো আরেকটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ডট গুণনের আরেকটা সংজ্ঞা কি? এই দুইটা ভেক্টরের মান অর্থাৎ এ বি এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন মানে কস, এই যে কোসাইন কস থিটা, এর গুণফলকেই বলা হয় ডট গুণন, অর্থাৎ এ ডট বি মানে এ বি কস থিটা। ওকে, পি ডট কিউ মানে পি কিউ কস থিটা। বুঝছো? এভাবে তুমি ডট গুণন বের করতে পারবা। এরপরে আবার কি কি আছে? আচ্ছা, যারা মনোযোগ দিতে পারছো না, একজন বলছে ভাই মনোযোগ দিতে পারছি না, এখনই বুঝে ফেলবা সবকিছু। ওকে, একদম সহজ, একদমই সহজ। তাহলে এই থিটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। চলো এটা বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো এটা প্রমাণ করি আমরা। বিনিময় সূত্রটা কি ছিল তোমাদের মনে আছে? বিনিময় সূত্র মানে হচ্ছে সাপোজ এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, এটা হচ্ছে বিনিময় সূত্র, যে তারা পরস্পর জায়গা পরিবর্তন করবে। এই যে আমরা এর আগে যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র পড়েছিলাম এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ লিখা যাবে কিনা? হ্যাঁ যাবে, এটা আমরা প্রমাণ করেছিলাম। এবার ডট গুণনের ক্ষেত্রে এটা সম্ভব কিনা সেটা আমরা দেখব। চলো, এ ডট বি সমান বি ডট এ, এটা প্রমাণ করব। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ডট বি। এবার বলো এ ডট বি মানে কি? এ বি কস থিটা, অর্থাৎ এ ভেক্টরের মান, আর এ বরাবর বি এর অভিক্ষেপ বি কস থিটা লেখা যায়। এবার আমি সিম্পল এই জিনিসটাকে, এখানে সবই মান, এখানে সবই স্কেলার, আমি কি এটা এভাবে লিখতে পারি বি ইন্টু এ কস থিটা। এটা মানে কি বোঝাবে বলো তো? এটা মানে বোঝাবে বি ভেক্টরের মান ইন্টু বি বরাবর এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ সেইটা কস থিটা। এক্সট্রা দিয়ে এটা লিখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যার অভিক্ষেপ সেইটা কস থিটা। এর অভিক্ষেপ এ কস থিটা, বি এর অভিক্ষেপ বি কস থিটা। তাহলে এ ইন্টু বি কস থিটাকে আমরা বি কে বাইরে রেখে এ কস থিটা লিখতে পারি। এটা হচ্ছে বি ভেক্টরের মান ইন্টু বি বরাবর এর অভিক্ষেপ এ কস থিটা। তাহলে এটা কি বি ডট এ লেখা যায় না? অবশ্যই বি ডট এ লেখা যায়। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড না? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো, সুতরাং বিনিময় সূত্র মেনে চলে। তাহলে ডট গুণন বিনিময় সূত্র কি মেনে চলে? ইম্পর্টেন্ট এমসিকিউ। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলবে। নেক্সট, ডট গুণন বন্টন সূত্র কি মেনে চলে? সেটা চলো বের করে নিই। ডট গুণন বন্টন সূত্র মেনে চলে কিনা? ওকে, ডট গুণন বন্টন সূত্র মেনে চলে কিনা চলো। বন্টন সূত্রটা ছিল এরকম যে আমরা ভেক্টর যোগে বন্টন সূত্র বলেছি a প্লাস বি ইন্টু এম ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম বি, সেটা আমরা পড়েছিলাম। এবার ডট গুণন বন্টন সূত্র কেমনে? ধরো এ ডট বি প্লাস সি, ওকে, ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এটা মানে কিনা এটা হচ্ছে আমাদের শর্ত, এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো।
যে ডট গুণন এই জিনিসটাকে মানে কিনা, এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি হয় কিনা। চলো কেমনে করি, এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি হয় কিনা। এই জন্য আমরা প্রথমত এই পাশে একটা চিত্র অঙ্কন করি, চিত্র অঙ্কন করলে ব্যাপারটা সহজ হবে। এই মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর। ওকে, তো ভাইয়ারা তিনটা ভেক্টর, তাহলে বলো বি আর সি এর লব্ধি কোনটা? আমরা জানি নিশ্চয়ই, এটা মনে হয় নতুন করে বলার কিছু নাই। বি এবং সি কে কানেক্ট করে যে রেখাটা, এটা হচ্ছে বি আর সি এর লব্ধি। তো এটাকে আমি নাম দিলাম ও, এটাকে নাম দিলাম পি, এটা নাম দিলাম কিউ, ও পি কিউ। তো ভাইয়া এই যে বি ভেক্টরটা, বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কোনটা বলো তো? বি ভেক্টর থেকে একটা লম্ব টেনে দেব, তাহলে এই যে এতটুকু ও এমটা হচ্ছে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। আবার সি এর লম্ব বিক্ষেপের জন্য এখানে একটা লম্ব টেনে দিব, এটা মনে করো এন, তাহলে এই যে এম এন এটা হচ্ছে সি ভেক্টরের লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ মানে কোনো একটা ভেক্টরের ছায়া। তো বি ভেক্টরের ছায়া হচ্ছে ও এম, সি ভেক্টরের ছায়া হচ্ছে এম এন, আর এই ভেক্টরটা তো আমরা চিনি, এতটুকু এঁকে দিলাম। তো এবার আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা কেমনে প্রমাণ করি? চলো প্রমাণ করব এইভাবে। প্রথমত লেফট হ্যান্ড সাইড সমান এ ডট বি প্লাস সি। খেয়াল করো তো, এই এ ডট বি প্লাস সি মানে কি? বি প্লাস সি মানে হচ্ছে ও কিউ ভেক্টর। বি প্লাস সি মানে কি? ও কিউ ভেক্টরটা না, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, অর্থাৎ ও কিউ ভেক্টর, গোলাপি কালার ভেক্টরটা লেখা যায়। তো ভাইয়া এ ডট ও কিউ মানে কি? এ ডট ও কিউ মানে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান একটু লিখবো, ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইন্টু এ বরাবর ও কিউ এর লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপ একই কথা, তাই না? এটাই তো। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে আমাদের এ ভেক্টরের মান হচ্ছে এ, আর এই এ বরাবর ও কিউ এর লম্ব বিক্ষেপ কোনটা দেখো তো। এই ও কিউ এর ছায়া কতটুকু? এখান থেকে এতটুকু না, ও এন পর্যন্ত না, ও এন পর্যন্ত। অভিক্ষেপ কিন্তু স্কেলার রাশি, দেখো তো, ও থেকে এন পর্যন্ত, এটা হচ্ছে ও কিউ এর লম্ব বিক্ষেপ। আমরা লিখতে পারি ও এন, লেখা যায়, দুইটাই স্কেলার। দেখো তো এ ইন্টু এই ও এন এর জায়গায় লেখা যাবে, ও এন এর জায়গায় লেখা যাবে ও এম প্লাস এম এন, ও এম প্লাস এম এন। এগুলোতে কোনো ভেক্টর সাইন হবে না, কারণ এগুলো স্কেলার। এই ও এন হচ্ছে একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সমান লেখা যাবে ও এম প্লাস এম এন। তাহলে বলো তো এবার আমরা কি এই ও এম, এ ইন্টু ও এম দিতে পারি, এ ইন্টু ও এম প্লাস এ ইন্টু ও এম এন লেখা যাবে, এ এম এন লেখা যাবে তো নাকি? এগুলো মান, তাই মান গুণ করে দিলাম, ইজ ইকুয়াল টু এ ইন্টু ও এম। এই ও এমটা কি? বি এর লম্ব বিক্ষেপ না? খেয়াল করো তো, এই যে বি এর লম্ব বিক্ষেপ ও এম, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইন্টু বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ, তাই না? এটা হচ্ছে ও এম প্লাস এ ইন্টু এই যে এম এন, এম এনটা কার লম্ব বিক্ষেপ? সি এর, ইন্টু সি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। দুইটাই কিন্তু এ বরাবর, দুইটাই কিন্তু এ বরাবর। দেখো এই যে এম এন লম্ব বিক্ষেপটাও এ বরাবর, ও এম লম্ব বিক্ষেপটাও এ বরাবর। তাহলে এটা কি লেখা যায়? এ ইন্টু বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, বি কস থিটা, প্লাস এটাকে কি লেখা যায়? এ ইন্টু সি এর লম্ব বিক্ষেপ মানে কি? সি কস থিটা। তাহলে ভাইয়া এই যে দেখো এ ইন্টু বি কস থিটা মানে কি? এ ডট বি, এ ডট বি, আর এ ইন্টু সি কস থিটা মানে কি? এ ডট সি। তার মানে ভাইয়া দেখো তো আমরা লেফট হ্যান্ড সাইড সমান কি পাচ্ছি? রাইট হ্যান্ড সাইড। তাহলে ডট গুণন কি? বিনিময় সূত্র মেনে চলে। সুতরাং ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি হয়। ওকে, তো এই প্রমাণটা মনোযোগ সহকারে দেখবা, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো নেক্সট, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু এটা প্রমাণ কখনোই আসবে না, কিন্তু এই প্রমাণটা তোমার জানতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য।
তাহলে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণন বন্টন সূত্র মেনে চলে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার সবার জানতেই হবে, এটা সবার জানতেই হবে। আমরা তো এখন পর্যন্ত এটুকু ক্লিয়ার, মানে তুমি কিচ্ছু না পারো এটুকু জানলে হবে। এ ডট বি মানে হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কস। এ ডট বি সমান এ বি কস থিটা, এটা জানলে হবে, এতটুকু জানলেই হবে। এবার এটুকু জানলে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতেই হবে। আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1। কেমনে? তিনটা অক্ষ আঁকো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা মনে করো জেড অক্ষ। তো এক্স অক্ষে যেই ভেক্টরটা ক্রিয়াশীল তাকে বলা আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টরটা জে ক্যাপ, আর জেড অক্ষের একক ভেক্টরটাকে বলে কে ক্যাপ। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। চলো এটা কেমনে প্রমাণ করা যায়। ওকে, খেয়াল করি, চলো ভাইয়া। আই ডট আই, প্রথমত আই ক্যাপ ডট আই ক্যাপ, এগুলো কিন্তু একক ভেক্টর, এগুলো কত একক ভেক্টর। আমরা জানি এ ডট বি, এদিকে তাকাও সবাই, এ ডট বি মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে বলো আই ডট আই মানে কি? আই ভেক্টরের মান, আইটা কি একক ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কি একক ভেক্টর। একক ভেক্টরের মান হচ্ছে 1, একক ভেক্টরের মান কত? 1। এই কারণে এরা একক ভেক্টর। যেই ভেক্টরের মান একক তাদেরকে বলা হয় একক ভেক্টর। তাহলে এটার মান কত? 1, এটার মান কত? 1, 1 ইন্টু 1 ইন্টু কস কত ডিগ্রি? এই দুইটার মধ্যবর্তী কোণ কত বলো তো দেখি? আই আই মানে এক্স অক্ষ মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 1 1 cos 0 মানে 1। তাহলে আই ডট আই সমান কত হচ্ছে? 1। একইভাবে তুমি যদি জে ডট জে করো, এই দেখো জে ডট জে, ডট স্পষ্ট করে দিতে হবে নাহলে কেটে দিবে। এই যে ডট গুণনের এই ডটটাই হচ্ছে মেইন চিহ্ন, মাঝখানে ডট না দিলে কেটে দিবে। জে এর মান কত? 1, এটার মান কত? 1। কস কত ডিগ্রি? 0 ডিগ্রি, কারণ একই অক্ষের উপরে আছে দুইজন, তাহলে 1। একইভাবে আমরা প্রমাণ করতে পারি কে ডট কে সমান কত? 1। সো আমরা যেখানেই দেখবো আই ডট আই জে ডট জে কে ডট কে, সেখানে আমরা 1 দিব, অর্থাৎ সমজাতীয় ভেক্টরগুলোর ডট কত হয়? 1 হয়। যেমন আমি বললাম এ ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আমি তোমাকে বললাম এই ভেক্টরটা দিয়ে বললাম এ ডট এ বের করো। এ ডট এ মানে কি? এর সাথে এর ডট গুণন, অর্থাৎ দেখো তো এটার সাথে এটার নিজের ডট গুণন হলে কি হবে? অলরেডি আমরা বলেছি 1 হবে। এ ডট এ মানেই হবে 1। তো এটাই আমরা একটু প্রমাণ করে দেখি, চলো ভাইয়া। এটা যদি করি খেয়াল করো তো কি আসে। আরেকটা এ ভেক্টর অঙ্কন করো, এই দেখো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটার সাথে এটা ডট গুণন করতে হবে। ডট গুণন, আচ্ছা এটা একটু পরে আসি। প্রথমত জাস্ট এটুকু বুঝো, একই জিনিসের ডট গুণন কত হয়? 1 হয়। আই ডট আই জে ডট জে কে ডট কে সমান হয় 1, 1। ওটাতে পরে আসি, কারণ ওটার আরেকটা কাহিনী আছে, কাহিনীটা জেনে আসি। এরপরে আই ডট জে জে ডট কে কে ডট আই ইজ ইকুয়াল টু 0। এটা কেমনে ভাই? দেখো আই, এটা মানে এক্স অক্ষ আই, ওয়াই অক্ষ মানে কি? জে ক্যাপ, আর জেড অক্ষ মানে কি ভাই? কে ক্যাপ। তো এই অক্ষ তিনটা কি পরস্পর লম্ব না? এটা কত? 90 ডিগ্রি, এটাও কত? 90 ডিগ্রি, এটাও কত? 90 ডিগ্রি। তো অক্ষ তিনটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তো আমাকে যদি বলা হয় আই ডট জে সমান কত হবে, তাহলে 1 1 এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, cos 90 মানে 0। তারপর একইভাবে জে ডট কে কত কোণে আছে? 90 ডিগ্রি, তার মানে 0। কে ডট আই সমান কত কোণে আছে? 90 ডিগ্রি, তার মানে 0। তার মানে আই ডট জে জে ডট কে কে ডট আই সমান কত হবে? 0, কারণ তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এই মনে করো একটা ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো 90 ডিগ্রি। তাহলে এদের ডট গুণন কত হবে বলো তো দেখি? এ ডট বি সমান হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos 90, cos 90 এর মান 0, তার মানে 0। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু তুলে নাও।
তার মানে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন শূন্য। সবাই লিখি, দুটি ভেক্টর লম্ব হলে, দুটি ভেক্টর লম্ব হলে, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণন শূন্য। তাদের ডট গুণন বা ডট প্রোডাক্ট, প্রোডাক্ট মানে ফল, ডট প্রোডাক্ট 0 হবে, শূন্য হবে, শূন্য হয়। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, মানে তারা যে কোনো দুইটা ভেক্টরই হইতে পারে, যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের ডট গুণন হবে শূন্য। কারণ a ডট বি সমান ab cos 90, মানে a b যে কোনো মানই হইতে পারে, cos 90 এর মান তো 0, তাহলে ডট গুণন কত হচ্ছে শূন্য। দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণন শূন্য। এই যে এই ফর্মুলাটা কিন্তু পরীক্ষা আসে, i ডট জে জে ডট কে কে ডট আই মানে শূন্য, আর i ডট আই জে ডট জে কে ডট কে মানে সমজাতীয় দুইটা জিনিসের ডট গুণন হয় 1। ওকে, সো এইবার দেখো, এইবার এটা শেখার পর আমরা যেটা পেন্ডিং রেখেছিলাম সেখানে চলে যাব। দুইটা ভেক্টর দিয়ে দিল, এই যে এ ভেক্টর সমান বলে দিল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার বি আরেকটা ভেক্টর বলে দিল বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। বললো এদের ডট গুণন কত। তাহলে দেখো এ ডট বি, এ ডট বি খেয়াল করো, বাংলা গুণন বুঝো, বাংলা গুণন। আচ্ছা দেখাই, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটার সাথে আমরা ডট গুণন দিব বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপকে। ডট গুণন দাও, কেমনে ডট গুণন করে, এই যে ডটটা কিন্তু স্পষ্ট করে দিতে হবে, নাহলে কাটা খেয়ে যাবো। হ্যাঁ, এবার দেখো ডট গুণন দাও। আমরা গুণন কেমনে জানি, এইটার সাথে পুরোটা গুণ, তো পুরোটা গুণ দাও, এ এক্স বি এক্স, এ এক্স বি এক্স আই ডট আই, আই ডট আই। এবার আবার এই জিনিসটা পুরোটার সাথে গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই আই ডট জে, আই বীজগণিত, প্লাসে প্লাসে প্লাস এ এক্স বি জেড আই ডট কে। এবার এটা দ্বারা আবার পুরো তিনটাকে গুণ, এ ওয়াই বি এক্স প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বি এক্স, এটা কত জে ডট আই, জে ডট আই এ ওয়াই বি ওয়াই প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে, তাই না? আবার প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে। এবার আবার লাস্টেরটা দিয়ে পুরো তিনটাকে গুণ করো, রেডি? লাস্টেরটা এটা এ জেড দিয়ে, তাহলে এ জেড বি এক্স কে ডট আই, কে ডট আই, তারপরে এ জেড বি ওয়াই প্লাসে প্লাসে প্লাস এ জেড বি ওয়াই কে ডট জে প্লাসে প্লাসে প্লাস এ জেড বি জেড কে ডট কে। দেখো কত সহজ জিনিস, জাস্ট বাংলা গুণন করে দিছে। এবার বলো আই ডট আই মানে কত? একটু আগে পড়েছো আই ডট আই মানে 1, জে ডট জে মানে 1, কে ডট কে মানে 1, আর আই ডট জে মানে কত? আই ডট জে অর্থাৎ আই এবং জে যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আই ডট জে মানে 0। দেখো আই ডট জে তার মানে এটা কত? 0 বাদ। তারপর আই ডট কে মানে এক্স অক্ষ আর জেড অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণেই থাকে, এটাও 0। জে ডট আই 0, তারপরে জে ডট কে 90 ডিগ্রি 0, কে ডট আই 90 ডিগ্রি 0, কে ডট জে 90 ডিগ্রি 0, তাহলে বাকি রইল কয়টা? 3টা। দেখো আই ডট আই মানে কত? 1, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স বি এক্স, তারপরে প্লাস প্লাস এ ওয়াই বি ওয়াই, কারণ জে ডট জে মানে 1, এখানে পড়ে থাকবে এ ওয়াই বি ওয়াই প্লাস সব কাটাকাটি। দেখো এখানে পড়ে থাকবে কে ডট কে মানে 1, তাহলে এ জেড বি জেড। তো আমরা কিন্তু প্রতিবার এত লং গুণ করব না, কি করব? খালি আই এর সাথে আই গুণন করব, জে এর সাথে জে গুণন করব, কে এর সাথে কে গুণন করব, তাইলে শেষ। প্রতিবার এত লং গুণন করার কোনো লাভ নাই। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। ওকে, এই 3টা গুণ দিলে আমাদের কাজ শেষ। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। যেমন আমি এত বড় লাইনটা তোমাকে ফার্স্ট টাইম দেখে বুঝাইলাম, দেখো এটা এমনি করতাম, এই যে এটা এভাবে করা যেত, ইজ ইকুয়াল টু
আই এর সাথে আই, আই ডট আই মানে কত 1, ax bx, ax bx শেষ। এরপরে প্লাসে প্লাসে প্লাস ay by, মানে j এর সাথে j ডট করলে 1, ay by, প্লাসে প্লাসে প্লাস az bz, az bz। এত সহজ, ডট গুণন এত সহজ, অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হলো a ডট b, আর a ডট b যদি শূন্য হয় তাহলে ভেক্টর গুলো পরস্পর লম্ব হবে, এটাই। ওকে, সো এবার যেটা আমি বাকি রেখে আসছিলাম সেটা ছিল এই যে আমি বলছিলাম একটু পরেই করাচ্ছি। এটা দেখো, এটার সাথে এটা ডট গুণন কেমনে করব? a ডট a মানে কি? আমরা কি বলছিলাম? i এর সাথে i ডট করব, এত বড় ডট গুণন করে লাভ নাই। i এর সাথে i ডট, এটার সাথে এটা ডট করো, i ডট i মানে কত 1, তাহলে ax মানে ax স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস j এর সাথে j ডট করলে 1, তার মানে ay গুণ করলে ay স্কয়ার, k এর সাথে k ডট করলে 1, তাহলে এখানে পড়ে থাকবে a z স্কয়ার। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে সমজাতীয় একই জাতীয় দুইটা জিনিসের ডট কত হয়? ডট গুণন হয় 1, মানে ডট গুণন তার মান পাওয়া যায়, 1 পাওয়া যায়। a ডট a মানে কি? a ডট a মানে a স্কয়ার, মানে a ভেক্টরের স্কয়ার। আচ্ছা, তো দেখো না, সরি, a ভেক্টর স্কয়ার না, তাহলে a ডট a সমান কি পাচ্ছি? a ডট a সমান পাচ্ছি একটা মান। কার মান? কার মান? a ভেক্টরের মান, a ভেক্টরের মানের বর্গ। মান তো না, a ভেক্টরের মানের বর্গ। মান কত হয়? মান হয় √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে a ভেক্টরের মানের বর্গ। তার মানে একই জাতীয় দুইটা জিনিসের ডট গুণন দিলে তাদের মানের বর্গ পাওয়া যায়। এবার বলো, এই যে i ডট i একই জাতীয়, তাদের মান কত? 1, 1 এর স্কয়ার করলে কত হয়? একই তো হয় নাকি? এই কারণে i ডট i সমান 1, j ডট j সমান 1, k ডট k সমান 1। সহজ কথা, এটা নিয়ে আর কমপ্লিকেশন করব না। এবার অঙ্কে চলে যাব, অঙ্কে গেলে সহজ মনে হবে। ওকে, তাহলে a ডট b সমান 0 হলে কি হয়? a ডট b 0 হলে পরস্পর লম্ব হয়। মনে রাখতে হবে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? তোমাকে সবসময় টিচাররা যদি জিজ্ঞেস করে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তুমি বলবা কি? তাদের ডট গুণন 0। দুইটা ভেক্টর লম্ব হলে কি হয়? তাদের ডট গুণন 0 হয়। সবাই বলো, দুইটা ভেক্টর লম্ব হলে কি হবে? তাদের ডট গুণন 0 হবে। অভিক্ষেপ, উপাংশ, এই দুইটা জিনিস পড়লে আজকে আমাদের ক্লাস শেষ। অভিক্ষেপ, অভিক্ষেপটা সবাই লিখো, লিখো a বরাবর, a ভেক্টর বরাবর b এর অভিক্ষেপ, b এর অভিক্ষেপ, অভিক্ষেপ, অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি সমান b cos θ। ওকে, যার অভিক্ষেপ, আমাদের ম্যাথ টিচার এভাবে শিখিয়েছিল, যার অভিক্ষেপ সেটা cos θ। তাহলে b এর অভিক্ষেপ মানে কি? b cos θ। তাহলে বলি, যদি বলি c বরাবর d এর লম্ব অভিক্ষেপও বলে, এটাকে লম্ব অভিক্ষেপও বলে, সেটা কত হবে? d cos θ। ওকে, তাহলে a বরাবর b এর অভিক্ষেপ কেমনে বের করে? b cos θ। কেমনে বের করব? তোমাকে সাপোজ দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে তোমার এটা বের করতে হচ্ছে। তো কেমনে করবা? তুমি জানো a ডট b সমান ab cos θ, ab cos θ। তো তোমাকে যদি বলে a বরাবর b এর অভিক্ষেপ, তাহলে তোমার বের করতে হবে b cos θ। সুতরাং b cos θ এটার ভ্যালু হবে a ডট b ডিভাইডেড বাই a এর মান, a ডট b ডিভাইডেড বাই a এর মান। যদি বলে b বরাবর a এর অভিক্ষেপ, তাহলে a cos θ সেটা হবে a ডট b বাই b এর মান। সহজ হিসাব। একইভাবে যদি আমার d এর অভিক্ষেপ বের করতে হয়, তাহলে আমরা জানি c ডট d সমান c এর মান d এর মান cos θ। d cos θ বের করতে হলে d cos θ হবে c ডট d, c ডট d ডিভাইডেড বাই c এর মান, এটা হবে d cos θ। অভিক্ষেপ, অভিক্ষেপ অলওয়েজ স্কেলার হয়। আমরা অঙ্ক করব, এই হচ্ছে একটা অঙ্ক, দেখো চমৎকার কিছু অঙ্ক করব। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক, যে m এর কোন মানের জন্য এই a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। তো তুমি অলরেডি জানো, দেখো তুমি থিওরি পড়ছো দেখে তোমার কাছে মনে হচ্ছে কঠিন, বাট থিওরি না পড়িয়ে তোমাকে যদি ডিরেক্ট সূত্র দিতাম, এগুলো একদম পানির মতো সহজ মনে হতো। বাট এই থিওরিটার মর্ম তখনই বুঝতে পারবা যখন এই পুরো অধ্যায়টা শেষ হবে, তখন দেখবা সবকিছু তুমি পারছো। থিওরি পারলে এরকম 100টা অঙ্ক তুমি পারবা। দেখো বলছে a ভেক্টর b ভেক্টর পরস্পর লম্ব হবে কখন? m এর মান কত হলে? তো তোমরা জানো
যদি লম্ব হয় এভাবে লিখবা এ ও বি, এভাবে শুরু করবা। লম্ব হলে তুমি এই শর্তটা জানো, লম্ব হলে তুমি জানো এ ডট বি ইজ ইকুয়াল টু 0, এটা জানো তাই না? তাহলে এ মানে কত? এ মানে 2m i ক্যাপ প্লাস m j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এই যে ডটটা স্পষ্ট করে দিবা। তারপরে বি মানে কি m i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ইজ ইকুয়াল টু কত হবে? 0। এবার ডট গুণন করবা। আমরা বলেছিলাম ডট গুণনের বেলায় i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে i এর সাথে জাস্ট i টাকে গুণ দাও, তাহলে 2m ইন্টু m, তাহলে কত হয়? 2m স্কোয়ার i ডট i মানে 1, শেষ। প্লাসে মাইনাসে মাইনাস, j এর সাথে j ডট করলে 1 হবে, m ইন্টু 2 তার মানে 2m, মাইনাসে প্লাসে মাইনাস, k ডট k করলে হবে 1, k সহ কত? 1, 4 1 4, শেষ। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ গুলো চলে গেল, ইজ ইকুয়াল টু 0। এবার এটা সমাধান করি, m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করলে তোমরা m এর দুইটা মান পাবা। দেখো তোমরা ভাইয়ারা, m স্কোয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম করলাম। আমরা m এর মানটা বের করতে চাই, m কমন নিলে m মাইনাস 2 প্লাস 1 কমন নিলে m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা m এর মান কত পাবো? m প্লাস 1 ইন্টু m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং m এর মান পাওয়া যাবে -1, 2। তার মানে m এর এই মানগুলো হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, শেষ। m যদি এই দুইটা মান দেখায়, অর্থাৎ m এর মান যদি -1 অথবা 2 হয়, তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। m এর মান -1 অথবা 2 হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। একদম সহজ। এবার তুমি টেস্টিং এর, এতটুকু হচ্ছে অঙ্ক, এতটুকু হচ্ছে অ্যান্সার। এবার তুমি টেস্টিং এর জন্য চাইলে m এর মানটা এখানে বসায় দেখো। এটা -1 হলে -2 -m -4, এটা হচ্ছে -m -2 প্লাস 1, ডট গুণন করলে দেখবা 0 আসে, করে দেখো 0ই আসবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ ও উপাংশ বের করো। তো উপাংশের কথায় পরে আসতেছি, আগে অভিক্ষেপটা বের করি। চলো, এটা তো শিখছি। তো বি বরাবর এই যে দুইটা ভেক্টর দিছে বি এবং এ, তো বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ। এইভাবে লিখি আমরা, বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে কি? এ এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে ভাইয়া এ কস থিটা, এ কস থিটা, এটুকু তো জানি। বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ হবে এ কস থিটা। তাহলে আমার এই এ কস থিটার মানটা বের করতে হবে। তো এই কস থিটা কোথায় আছে? ডট গুণনের মধ্যে আছে। আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। বের করতে হবে কি? এ এর লম্ব বিক্ষেপ মানে এ কস থিটা। সুতরাং এ কস থিটা, এ কস থিটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। তাহলে এ ডট বি করো, এ এর সাথে বি এর ডট গুণন করো, একদম সহজ। আই এর সাথে আই দেখো, 5 10 50, আই ডট আই মানে 1, প্লাসে প্লাসে প্লাস, তার 6 8 48, 6 8 48, জে ডট জে মানে 1, মাইনাসে প্লাসে মাইনাস 8 নং 72। এটা হচ্ছে উপরে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। বি এর মান কত? এই যে বি, এটার মান কত বলো? এটার মান হচ্ছে √5 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার। মান বের করা শিখাইছি, √5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলেই তুমি এ বরাবর বি বরাবর এ এর অভিক্ষেপ পাবা। 50 যোগ 48 মাইনাস 72, 26, উপরে হবে 26 আর নিচে হবে √25 যোগ 36 যোগ 81, তাহলে √142, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ না ভাইয়া?
তোমাকে যদি বলতো বি বরাবর এ এর অভিক্ষেপ, ও এটাই তো বলছে এ cos থিটা, তোমাকে যদি বলতো এ বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে তুমি খালি বি cos থিটা বের করতা, বুঝছো? হ্যাঁ, ডট গুণন মানেই সহগের গুণন, তাহলে এটাই অ্যান্সার। এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এবার উপাংশ শিখবো, এবার আমরা উপাংশ শিখবো, একদম সহজ। আগের ক্লাসগুলো আমাদের ফিজিক্স ভাই ইউটিউব চ্যানেলে গোছানো করে পেয়ে যাবো। এবার আমরা আসি উপাংশতে। ভাইয়া উপাংশ কি জিনিস? হ্যাঁ, উপাংশ, অভিক্ষেপ তো গেল, এবার উপাংশ কি, এগুলো ম্যাথে দেখবা খুব আসতেছে। উপাংশ, উপাংশ কি? অভিক্ষেপ হচ্ছে স্কেলার, উপাংশ হচ্ছে ভেক্টর। মানে দেখো এটার কিছুই না, এই যে আমি বললাম এ ভেক্টর বরাবর, বরাবর সবাই লিখো বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি এর উপাংশ কত? এ বরাবর বি এর উপাংশ এটা হবে বি cos থিটা। কার উপাংশ? বি এর উপাংশ, বি cos থিটা। তো বি cos থিটা তো অভিক্ষেপ বোঝায়, তো উপাংশ কখন? যখন তুমি এটাকে ভেক্টর বানাই দিবা। ভেক্টর কেমনে বানাইতে হয়? কোনো একটা মানের পরে একক ভেক্টর দিলেই ভেক্টর হয়ে যায়। এটা কোন বরাবর? এই বি cos থিটাটা কোন দিকে? এর দিকে, তাহলে বি cos থিটা এ ক্যাপ, এটাই হচ্ছে উপাংশ। আমি আবারও বলি, যেই দিকে সেই দিকের একটা একক ভেক্টর দিতে হবে। এই এ ক্যাপ দ্বারা বোঝায় বি cos থিটাটা এই দিকে কাজ করছে, তাহলে এটা উপাংশ হয়ে গেল। তাহলে আমি বলি বি এর উপাংশ মানে বি cos থিটা, কোন বরাবর? এ বরাবর, তাই এ ক্যাপ। এই এ ক্যাপটা হচ্ছে এই এ ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর কি করে? দিক নির্দেশ করে। একইভাবে আমি যদি বলি সি বরাবর ডি এর উপাংশ, তাহলে কি হবে? সি বরাবর ডি এর উপাংশ মানে কার উপাংশ? ডি এর, তাহলে ডি cos থিটা কোন বরাবর? সি বরাবর, তাহলে সি ভেক্টরের একক ভেক্টরটা দিতে হবে। এটা কেমনে বের করে? এই দেখো কত মজা। এই যে কেমনে বের করবো আমরা জানি, বি cos থিটা, বি cos থিটা মানে হলো, বি cos থিটা মানে কি? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা আমরা জেনে আসছি, তাই না? ডট গুণন থেকে আমরা এটা বের করতে পারি, বি cos থিটা। কিন্তু আমাকে যদি, এটা তো অভিক্ষেপ, আমাকে যদি উপাংশ বের করতে বলে বি এর উপাংশ, তাহলে কোন বরাবর? এ বরাবর, তাহলে একটা এ ভেক্টরের একক ভেক্টর দিতে হবে, এ ক্যাপ। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর তো এখানেও থাকবে। একক ভেক্টর মানে কি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়। এটা কার একক ভেক্টর? এ ভেক্টরের। এই কারণে আমরা এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেব। তাহলে এটাই হচ্ছে এ বরাবর বি এর উপাংশ। অভিক্ষেপ বললে শুধু বি cos থিটা, উপাংশ বললে যেই বরাবর বলবে তার একক ভেক্টরটা গুণ দিতে হবে। সেবা দেখা এখানে কত সুন্দর একটা ফর্মুলা আসে, এ ডট বি, এটা আলাদা রাখলাম, এই এ এ গুণ দিলে এ স্কোয়ার, এখানে এ ভেক্টর, শেষ। তাহলে তোমরা এভাবে মনে রাখবা, যদি কখনো উপাংশ বের করতে বলে, তাহলে যেইটা বরাবর, মানে যেইটা বরাবর বলবে ওইটাকে তার মানের বর্গ দ্বারা ভাগ, যেইটা বরাবর বলবে তাকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু দুইটা ভেক্টরের ডট। মানে এটা যদি আমি এভাবে লিখি কোনো সমস্যা নাই তো, যেই বরাবর বলছে তাকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু ভেক্টর দুইটার ডট, ভেক্টর দুইটার ডট, শেষ। তাহলে যদি বলে এ বরাবর বি এর উপাংশ, কোন বরাবর? এ বরাবর, তাহলে এ ভেক্টরকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু দুইটা ভেক্টরের ডট গুণন। স্যার কস কেন? সাইন হবে। স্যার কস সাইন হবে তো মনে হয় না, সাইন টাইন কিচ্ছু হবে না, কসই হবে, এটা সাইন না। ওকে, যা পড়াচ্ছি সেটা বড়। এবার দেখো আমাদের অঙ্কটা, এই যে এই অঙ্কটা বলছে বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ ও উপাংশ। এটা তো গেলো একটা অঙ্ক, প্রথম অঙ্ক। এবার উপাংশ কেমনে বের করব? উপাংশ হচ্ছে এটা, কোন বরাবর কার উপাংশ? এ এর উপাংশ, এ এর উপাংশ। ভাইয়া এ এর উপাংশ মানে এ cos থিটা, কোন বরাবর? বি বরাবর, তাহলে বি ক্যাপ, এ cos থিটা বি ক্যাপ, এটা বের করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। যার উপাংশ সেটা কোন বরাবর? তার একক ভেক্টর। এবার বলছিলাম যেই বরাবর তাকে, কার কোন বরাবর? বি বরাবর, তাহলে বি কে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু দুইটা ভেক্টরের ডট, ভেক্টর দুইটার ডট। এবার বলো বি ভেক্টর কত? বি ভেক্টর হচ্ছে 5i 6j 9k, 5i প্লাস 6j প্লাস 9k,
9k বি ভেক্টর তার মানের বর্গ মান কত বি ভেক্টরের মান কত বি ভেক্টরের মান হচ্ছে √142 এই যে এটাই তো বি ভেক্টরের মান √142 কে স্কয়ার করলে কত হয় মানের বর্গ করলে 142 হবে রুট কেটে যাবে ইনটু a ডট বি এই a এর সাথে b কে ডট গুণন করলে দেখবা 26 আসে কত আসে ভাইয়া 26 ইনটু 26 a ডট b করলে আসবে 26 একটু আগেও করেছো তাহলে কত হচ্ছে 26 ডিভাইডেড বাই 142 তাহলে আমরা পাচ্ছি এটা ভাগ করলে এখানে পাওয়া যাবে 13 এখানে পাওয়া যাবে 71 আর এখানে আসবে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে বি বরাবর a এর উপাংশ এর অভিক্ষেপ মানে a cos θ আর উপাংশ মানে একক ভেক্টর দিতে হবে কোন একক ভেক্টর যেইটা বরাবর তার একক ভেক্টর আলটিমেটলি যেইটা বরাবর তাকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু দুইটা ভেক্টরের ডট সবাই বলো যেইটা বরাবর তাকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু দুইটা ভেক্টরের ডট তো আমরা আজকে যেই টপিকগুলো পড়লাম সেই টপিকগুলো একটু জানায় দিই আমরা বললাম ফার্স্ট অফ অল অভিক্ষেপ এবং উপাংশ হচ্ছে ভেক্টর রাশি দেখো এখানেও ক্লিয়ার যে উপাংশ ভেক্টর কারণ এই যে দেখো অভিক্ষেপে কোনো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আছে নাই তার মানে এটা স্কেলার আর দেখো উপাংশের মধ্যে i j k আছে i j k থাকা মানেই তার সেটা ভেক্টর তাহলে উপাংশ হচ্ছে ভেক্টর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে উপাংশ পড়লাম আমরা পড়লাম হচ্ছে তোমার অভিক্ষেপ এরপর আমরা বললাম ডট গুণন আমরা বললাম লম্ব সমান্তরাল তো এই পুরো জিনিসটাকে যদি আমি তোমাকে সামারাইজ করে দেই যে তোমরা যারা ভাবছো অনেক কঠিন অ্যাকচুয়ালি কঠিন না উপাংশ মানে কি যেই বরাবর মানে আছে বি এর অভিক্ষেপ মানে বি cos θ সি এর অভিক্ষেপ মানে সি cos θ ডট গুণন দিয়ে করব আর উপাংশ মানে যেই বরাবর সেই ভেক্টরটাকে তার মানের বর্গ দ্বারা ভাগ ইনটু ডট গুণন এরপর আমরা পড়েছি a ডট বি শূন্য হলে এরা পরস্পর লম্ব হয় তারপর আমরা পড়েছি i ডট i মানে 1 j ডট j মানে 1 i ডট i j ডট j k ডট k মানে 1 আর i ডট j যেহেতু 90 ডিগ্রি j ডট k ডট i পরস্পর যেহেতু 90 ডিগ্রি এরা হচ্ছে 0 তাই না এরপর আমরা জেনেছি ডট গুণন কেমনে দিতে হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের মান কেমনে বের করে √ax²। এগুলো প্রমাণ না জানলেও চলবে, বাট অঙ্কগুলো পারতে হবে। ax², ay², az² এটা হচ্ছে তাদের মান, আর কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এগুলো একদম সহজ ভাই, তোমাদেরকে জাস্ট তোমরা ফার্স্ট ইয়ার দেখে তোমাদেরকে ভেঙে 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 পড়ালাম। যেমন এখানে আরেকটা ম্যাথ, কোন ভেক্টরের উপর এই বল প্রয়োগ করলে এই বিন্দু হতে ওই বিন্দুতে পৌঁছায়, কি তো কাজ কত। তো ভাইয়া ভেক্টরটা এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছায়, এটা মনে করো পি বিন্দু, এটা কিউ বিন্দু, পি থেকে কিউতে পৌঁছায়, তাহলে পি কিউ ভেক্টরটা কত বলো তো দেখি। পি কিউ ভেক্টরটা হচ্ছে ফাইনাল যেখানে গেছে ওইখান থেকে আগেরটা বিয়োগ, ফাইনাল গেছে কিউতে, তাহলে 7 - 1। দেখো 7 - 1 মানে কত হয় 6 i ক্যাপ, 5 - 2 মানে কত 3, 3 j ক্যাপ, 6 - 3 মানে কত +3 k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। আর এটা হচ্ছে বল ভেক্টর কত, সেটা 5i + 3k, তাই না? বুঝছো তো ব্যাপারটা? আমি আবারও বলি, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, ফাইনালি যেই বিন্দুতে যাবে তার অবস্থান থেকে আগের অবস্থান ভেক্টরটা বিয়োগ করব। 7 থেকে 1 বিয়োগ দিলে 6, 5 থেকে 2 বিয়োগ দিলে 3, 6 থেকে 3 বিয়োগ দিলে থাকে 3। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে সরণ ভেক্টরটা, পি থেকে কিউতে গেছে সরণ ভেক্টর, এটাকে আমরা এস ভেক্টর বলতে পারি। এটা হচ্ছে বল ভেক্টরটা। তো বলছে কাজ কত, তো তোমরা জানো না W = F.S শিখাইছি, F.S। তোমার এইটার সাথে এটা ডট গুণন দিয়ে দাও, তাহলে দেখো 5i + 3k ক্যাপ, এর সাথে এই যে ডট 6i + 3j ক্যাপ + 3k ক্যাপ, দেখো কত সহজ, ডট গুণন দাও। i এর সাথে i ডট, তাহলে 5 × 6 = 30, ডান। j এর সাথে j ডট, কিন্তু এখানে j নাই, দেখো এখানে j আছে, j নাই মানে কি, এখানে ধরে নিতে পারো 0 j নাই মানে কেউ নাই মানে ধরে নিবা 0, তাহলে 0 এর সাথে এটা গুণ দিলে 0, j ডট j শেষ। এবার k এর সাথে k ডট, k মানে 1, 3 × 3 = 9, তাহলে 9, তাহলে এখানে হবে 39 জুল। এটাই হচ্ছে অ্যান্সার।
টানার বাই অন্ধ পারার মতো একটা অঙ্ক, 39 জুল, জাস্ট 39 জুল হচ্ছে অ্যান্সার, একদমই পানির মতো সোজা। নেক্সট, মানে এখানে যেহেতু জে ক্যাপ নাই, ধরে নিবা 0 জে, তাহলে 0-র সাথে 3 গুণ দিলে 0, তাহলে 3-এর সাথে 3 গুণে 3 3 9, তাহলে মোট হচ্ছে 39 জুল। এরপর আর কি আছে? আর আমি তোমাদেরকে একটু বলি, আমাদের বেসিক ক্লাসগুলো শেষ হওয়ার পর তোমাদেরকে, মানে তোমরা যারা আমার ফিজিক্স ফার্স্ট ইয়ার কোর্সে আছো তাদের জন্য পুরোটা সামারাইজ একটা ক্লাস থাকবে, পুরোটা সামারাইজ ক্লাস, একদম পুরো অধ্যায় A to Z সামারাইজ। তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে থাকো যে ভাই আমরা এই অংশটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, পুরো সামারাইজেশন ক্লাসটা করলে এবার প্রত্যেকটা সূত্র মাথা একদম অ্যাটাচ হয়ে গেছে, গেঁথে গেছে, ওকে, পুরো পানি হয়ে যাবে। এরপরে দেখো ভাই, তুমি এর আগে অনেক কঠিন টপিক পড়ে আসছো অলরেডি, আপেক্ষিক বেগ, নদী নৌকা, এগুলো আরো কঠিন। এই কঠিন জিনিসের, মানে কঠিন টপিকের দিন শেষ, সহজ জিনিসের বাংলাদেশ, এগুলো সহজ, বীজগণিত সহজ, সবাই পারে, এগুলো টানার বাই অন্ধও পারে। এরপরে দেখো, এরপর আবার কি, এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে লাস্টে, আমাদেরকে বলছে এই যে ভেক্টরটা লম্ব বরাবর এই ভেক্টরের অংশ নির্ণয় করতে। কারণ অনেকে বলবে ভাইয়া উপাংশ পড়ছি, অভিক্ষেপ পড়ছি, অংশক তো পড়ি নাই। ভাই এই যে অংশক, অংশক মানে উপাংশ, বুঝাই যাচ্ছে। তাহলে এ ভেক্টরের লম্ব বরাবর বি এর উপাংশ। এইবার একটা ঝামেলা চলে আসছে, এ ভেক্টর বরাবর বলে নাই, একটু আগে পর্যন্ত বলতেছিল এ বরাবর বি এর উপাংশ, কিন্তু এখানে বলতেছে এ লম্ব বরাবর বি এর উপাংশ। তো এটা কেমন হবে? এটা একটা ক্রিটিক্যাল অঙ্ক, সেই ক্রিটিক্যাল অঙ্ককে আমরা স্টার দিয়ে রাখি। এই অঙ্কটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, বাসায় চেষ্টা করবা, ট্রাই ইউরসেলফ। না পারলে আমরা যে রিভিশন ক্লাসটা করাবো, সব অঙ্ক তো এখানে করাইলে হবে না, রিভিশন ক্লাসের জন্য এই অঙ্কটা থাকুক, তোলা থাকুক, ওকে। তারপর ট্রাই করে রাখবা। অবশ্যই যারা আমার কাছে ফিজিক্স পড়ছো তারা একটা নোট বানাবা, খাতা, ওই নোট খাতা যারা ভেক্টর পুরাটা লিখবা, ভেক্টর ওই নোট খাতা বাইরে কিচ্ছু পড়তে হবে না, হ্যাঁ। পারলে ওই নোট খাতাটা বানায় আমারে দিও, আমি একটা বই বানায় ফেলবো, হ্যাঁ। ওকে, সো এটা নিজে ট্রাই করবা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের স্লাইড। তো আজকে আমরা কি পড়াইলাম এক নজর চলো দেখে নিই। আচ্ছা, আজকে তেমন কিছুই পড়াইনি, এগুলো একদম সহজ। কি পড়ালাম? স্থানাঙ্কের মাধ্যমে ভেক্টর প্রকাশ, তারপর তার মান বের করে √x²y², তারপর একক ভেক্টর, তারপর হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, অক্ষের সাথে উৎপন্ন কোণ, তলের সাথে উৎপন্ন কোণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। তলের সাথে যে উৎপন্ন কোণটা দেখাইছি না বাবা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর থেকে ভেক্টর, এগুলো তো আমরা করালাম সব। সো মোট কথা আজকের ক্লাসে আমরা ডট গুণনের রফা দফা করে ফেললাম, অভিক্ষেপ উপাংশ সব পড়ে ফেললাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো ক্রস গুণন এবং ক্রস গুণনের রফা দফা করব। এরপর ভেক্টর ডিফারেন্সিয়েশন, 2টা ক্লাস করলেই মানে আমাদের আর মোরলেস 3টা থেকে 4টা ক্লাস লাগবে ভেক্টর শেষ করতে। ভেক্টর শেষ করার পর তোমাদেরকে আমি এমন একটা লেকচার দিব, যে লেকচারটায় পুরো ভেক্টরের সামারি চলে আসবে, পুরো ভেক্টরের ইম্পর্টেন্ট ম্যাথগুলো চলে আসবে। অর্থাৎ তোমরা যারা আমার কাছে পড়ছো তাদের এইচএসসি টু অ্যাডমিশন সবকিছু কভার হবে এই ভেক্টর অধ্যায়। সো বুঝতে পারতেছো, প্রাইভেট গ্রুপে যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে যেতে পারো। আর যারা মানে যুক্ত হয়েছো তারা তাদের বন্ধুদেরকে জানাবা, কারণ আমার মনটা খুবই ব্যথিত। অলরেডি আমাদের সাথে 150 জনের মতো স্টুডেন্ট যুক্ত হয়েছে। আশা করি 25 তারিখে যে যখন প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে তখন 250 স্টুডেন্ট যুক্ত হবে। ওকে, সো সবাই দোয়া রেখো আমার জন্য, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।